আলী রেজা, দৌলত উজির, আহরম খাঁ, আব্দুল হাকিম প্রমুখ মুসলিম কবির নাম, জীবন ও তাদের অসামান্য সাহিত্য কীর্তি বাংলা সাহিত্যের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়। রচিত হয় বাংলা সাহিত্যের নতুন ইতিহাস। তিনি শুধু মুসলিমদের রচিত মুসলিম সাহিত্য নিয়ে গবেষণা করেননি, পাশাপাশি বৌদ্ধ সাহিত্য, বৈষ্ণব সাহিত্য, নাচ সাহিত্য সহ নানান বিষয় নিয়ে বহুমাত্রিক গবেষণা করেছেন, যা বাংলা একাডেমি থেকে 3টি গ্রন্থে তা প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের পুঁথি সম্পাদনার ইতিহাসেও তিনি অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তার সম্পাদিত বেশ কয়েকটি গ্রন্থ কলিকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে, যেমন আব্দুল করিম সাহিত্য বিশারদের সম্পাদনায় নরোত্তম ঠাকুরের রাধিকার মানভঙ্গ, শ্রীকবি বল্লভের সত্যনারায়ণের পুঁথি, রামরাজার মৃগলুব্ধ সংবাদ প্রভৃতি। পরবর্তীকালে তার সংগৃহীত মধ্যযুগের বাংলা সাহিত্যের বহু নিদর্শন বাংলাদেশ, ভারত সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন দেশে তথা আমেরিকা, ফ্রান্স, চেক রিপাবলিক, চীন প্রভৃতি দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে গবেষণা কার্যক্রম চলছে। বহু ভাষায় তার সংগৃহীত বাংলা সাহিত্যের উপাদান ব্যাখ্যা, অনুবাদ হয়েছে। এক্ষেত্রে উল্লেখ করতেই হয় যে প্রান্তিক অবস্থানে থেকেও আব্দুল করিম সাহিত্য বিশারদ তার সমকালে যেভাবে গবেষণার জন্য উপাদান সংগ্রহ, সংরক্ষণ, প্রচার ও সম্পাদনার মাধ্যমে জাতীয় পর্যায়ে গ্রহণযোগ্য একটি ভূমিকা রাখতে পেরেছিলেন, ঠিক একইভাবে তিনি তার দূরদৃষ্টি সম্পন্ন গবেষণা গুণে নিজের সমকাল ও জাতীয় পরিচয়ের গণ্ডিকে অতিক্রম করে বর্তমানকালে হয়ে উঠেছেন আন্তর্জাতিক গবেষণার সহায়ক এবং উদ্দীপনার উৎস। আজকের প্রবন্ধকার, আলোচক ও সভাপতি মহোদয়ের নিকট থেকে নিশ্চয়ই আমরা আরো অনেক বিস্তারিত জানব বা শুনতে পাবো। আপনাদের সবাইকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাই। ওনার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাই। আমি এখন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসাকে তাঁর প্রবন্ধ উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। প্রবন্ধের বিষয় আব্দুল করিম সাহিত্য বিশারদ ও তাঁর অনুবর্তীরা। সভাপতি তিনি উপস্থিত থাকতে পারেননি, তো যাই হোক আজকে আমার অত্যন্ত স্নেহভাজন মহাপরিচালক এবং মঞ্চে যারা উপবিষ্ট, সামনে যারা উপস্থিত আছে, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি একটু ক্ষমা প্রার্থনা করছি যে আমি যথাসময়ে আসতে পারি, আমার কোনো দোষ ছিল না। তো তার কারণ আমি যথাসময়ে যাত্রা শুরু করেছিলাম, কিন্তু যেসব কারণে বাংলাদেশে যাত্রা নাস্তি হয়, তার একটা হলো মিছিল, রাজনৈতিক মিছিল, রাজনৈতিক অধিকার। সুতরাং মিছিল আমাকে একাধিকবার থামতে হয়েছে। তো দয়া করে এখানে যারা রাজনীতিবিদ আছেন তারা মিছিল যদি কম করেন তাহলে আমাদের একটু উপকার হয়। আচ্ছা, আমি এই যে প্রবন্ধটা লিখেছি এটার ভূমিকা আছে, কিন্তু উপসংহার নেই। নাই হচ্ছে উপসংহারটা আমি পরে লিখবো, যখন আপনারা এর আলোচনা করবেন সেটা। আব্দুল করিম সাহিত্য বিশারদ আমি নাম দিয়েছি, বিশারদ তার অনুবর্তীরা। সবার কথা লিখতে পারিনি, যেহেতু অতি অল্প সময়ের মধ্যে আমাকে এটা লিখতে হয়েছে। শুধু তা না, গতকাল আমাকে বক্তৃতা দিতে হয়েছে আমাদের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরীর সম্পর্কে। সুতরাং আমি খুবই ব্যস্ত ছিলাম, আগামীকাল আবার বক্তৃতা দিতে হবে। সুতরাং এত বক্তৃতার চাপে প্রায় মুহ্যমান। এই অবস্থায় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন। আমি কিছু পড়বো আর কিছু বাদ দেবো, কিছু সংযোজন করব। মানুষের চিন্তা চেতনার ইতিহাস নিয়ে যারা গবেষণা করেছে তারা লক্ষ্য করেছেন যে আদিম অবস্থায় যখন মানুষ পারস্পরিক মিথস্ক্রিয়ায় জড়িত হয়েছে,
যখন একজন আরেকজনের সাথে কথা বলতে চেয়েছে আদিম কালে, তখন থেকে তাদের জ্ঞানের সমৃদ্ধি ঘটেছে। কথা বলতে চাওয়ার মানে হলো জ্ঞান সমৃদ্ধি। তথ্যের প্রবৃদ্ধি ঘটেছে, প্রজ্ঞা হয়েছে গভীর। এসব ঘটেছে অভিজ্ঞতাকে চিহ্নিত করে, যা অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন সেটাকে চিহ্নিত করে তাকে ধরে রাখার চেষ্টা করে। যা অভিজ্ঞতা হয়েছে সেটা ধরে রাখতে চেয়েছে মানুষ। প্রথমে মানুষ চিন্তা চেতনাকে শ্রুতি ও স্মৃতির মাধ্যমে, শ্রুতি মানে যা শুনছে সেটা কানে রেখে মনে রাখার চেষ্টা করছে, আর স্মৃতি মানে যা শুনলাম মনে আছে তা। সেই জন্য শ্রুতি এবং স্মৃতি ছিল প্রথম যুগে, আদিম যুগে মানুষের সংরক্ষণ করার, অর্থাৎ আগের অভিজ্ঞতাকে সংরক্ষণ করার প্রক্রিয়া। স্মৃতি অনেক সময় নির্ভরযোগ্য হয় না। আপনারা জানেন স্মৃতি ভুল হতে পারে, আমাদের জীবনেও হয়, সমাজেও হয়, সর্বত্র এইটা ঘটে। তাই তাকে দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখার জন্য স্মৃতিটাকে কিভাবে ধরে রাখবে, এটা তখন তাদের বড় সমস্যা ছিল। এটা ধরে রাখার জন্য স্মৃতি সহায়ক, স্মৃতি যাতে রক্ষা করতে পারে তার সহায়ক হয়, তার জন্য তারা একটা জিনিস আবিষ্কার করেছে, যেটাকে আপনারা এখন ছন্দ বলেন। কারণ ছন্দটা তাইরে নাইরে নাই মনে রাখা খুব সোজা, কিন্তু একটা গদ্য মনে রাখা বড় কঠিন। ওরাল ট্রেডিশনের যুগ, অর্থাৎ মৌখিকভাবে মানুষ সংরক্ষণ করতে চেয়েছে এবং মৌখিকভাবে রক্ষা করার জন্য নানাবিধ কৌশল অবলম্বন করছে। ছন্দ তার মধ্যে একরকম। আপনারা জানেন যে প্রাচীন যুগের বৈদিক ঋষিরা তারা যে তাদের মন্ত্র ইত্যাদি সংরক্ষণ করেছে, সেগুলি কিন্তু এই শ্রুতি এবং স্মৃতির মাধ্যমে একজন আরেকজনের কাছ থেকে শুনেছে, সে আরেকজনের কাছ থেকে শুনেছে, এভাবে রক্ষা করেছে। ঠিক ইসলামী যেরকম হুজুররা একজন আরেকজনের কাছ থেকে শুনেছে, সে আরেকজনের কাছ থেকে শুনেছে, কালা কালা এরকম করে হাদিসের মধ্যে বর্ণনা আছে। অর্থাৎ এটাই ছিল তো সে যুগে সংরক্ষণ প্রক্রিয়া। বেদ বেদান্ত, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, এক কথায় প্রাচীন যুগে যা কিছু পাওয়া গেছে তাতে এই সংরক্ষণ প্রক্রিয়ার লক্ষ্য করা যায়। দেখেন রামায়ণের মতো এত বিরাট ব্যাপার পুরা তারা মুখস্থ করতে পারছে, মহাভারতের মতো এত জিনিস মুখস্থ করতে পারছে, কোরআনের মতো জিনিস মুখস্থ করা। এইগুলি হচ্ছে সেই স্মৃতি সংরক্ষণ সহায়ক উপকরণ আবিষ্কার করে মানুষ রক্ষা করার চেষ্টা করছে। এক সময় এলো আরো কিছু মানুষ কি আবিষ্কার করলো, লিখতে শিখলো। এতদিন কিন্তু লেখা টাকা ছিল না। যে লিখতে শিখলো আজকে থেকে ৫-৭ হাজার বছর আগে, বেশি হতে পারে, তখন পূর্ববর্তী মৌখিক ঐতিহ্যের সম্পদগুলো, আগে যেগুলি তারা মুখে রক্ষা করত, সেগুলিকে সংরক্ষণ করার জন্য তারা লিপিতে রূপান্তর করলো। রামায়ণ, মহাভারত, এগুলি, উপনিষদ সবটাই আগে মুখে মুখে বলা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা লিখে নেওয়া হলো। তাইলে একটা হলো ওরাল ট্রেডিশনটা মৌখিক লৌকিক ট্রেডিশনে আসলো। এই ট্রেডিশন কিন্তু পরিবর্তন হচ্ছে। এই পর্যায়ে জ্ঞান সংরক্ষণ, জ্ঞান মানে হলো জানা। এই জানা জিনিসটা কিভাবে সংরক্ষণ করবে সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ঋষি আর গুরু পরম্পরা। ঋষিরা যা বলবে, গুরুরা যা বলবে, অন্যরা তা শুনবে। এই হচ্ছে ঋষিদের পরম্পরা। অন্যটি হচ্ছে লোক ঐতিহ্য।
লোকেরা বলেছে, আরেকজনের শুনেছে, একজনের গান আরেকজনের শুনেছে। আমাদের গ্রাম অঞ্চলে এখনো বিভিন্ন জারি গান, সারি গান, এগুলি কিন্তু ওই প্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করার চেষ্টা করে। কোনোটা লিপিতে সমর্পিত হয়েছে, কোনোটা হয়েছে স্মৃতিতে, কোনোটা লেখা হয়েছে আর কোনোটা লেখা হয়নি। এ দ্বারা শত শত বছর ধরে চলতে থাকে। লিপির ঐতিহ্যে নতুন পরিবর্তন আসে। লিপির ঐতিহ্যে, এই লেখার ঐতিহ্যের মধ্যে আবার নতুন একটা অগ্রগতি হচ্ছে মুদ্রণ যন্ত্র, যাকে প্রিন্টিং টেকনোলজি। এই প্রিন্টিং টেকনোলজি আবিষ্কার হওয়ার ফলে মানুষের সুবিধা হলো কি, আগে একটা পুঁথি লিখতে 1 বছর, 2 বছর, 3 বছর লাগতো, কিন্তু যেহেতু প্রিন্টিং হয়েছে একদিনেই কিন্তু শত শত পুঁথি লেখা হচ্ছে। লিপির ঐতিহ্য ছিল ব্রাহ্মণ, কায়স্থ আর হাফেজি বিশেষজ্ঞ। আমি অন্যদের কথা বলছি না, যাদের কথা আমরা জানি, ব্রাহ্মণেরা, কায়স্থরা আর হাফেজিরা, তারাই কিন্তু এই জ্ঞানটা কুক্ষিগত করে দিচ্ছে। এটা কিন্তু অন্যদের দেওয়া হতো না। অন্যরা যদি জেনে যায় তাহলে তারা শক্তিশালী হবে, তারা মানবে না। সেই জন্য এই ঋষিদের এসব দেওয়া নিষেধ ছিল। এই ব্রাহ্মণদের জন্য, যেমন আপনারা জানেন, মানে শহীদুল্লাহকে ব্যাট করতে দেওয়া হয়নি। যদি অব্রাহ্মণ সে ব্যাট করে তাহলে তো ব্যাটের যে গুণ সেটা চলে যাবে, সে ক্ষমতা সে পেয়ে যাবে। যাই হোক, মুদ্রণ শিল্পের বিস্তার ঘটলে প্রতিলিপি তৈরির সুযোগ সম্প্রসারিত হয়। আমি আর এটা বেশি বলছি না। এই যুগে এসে যখন মুদ্রণ শিল্প প্রচলিত হলো, লিপির ঐতিহ্য শেষ হলো, ঠিক সেই সময়টাতে ঐতিহাসিকভাবে আব্দুল করিম সাহিত্য বিশারদ বুঝতে পারলেন যে পৃথিবীতে এই স্মৃতি সংরক্ষণের জন্য, ঐতিহ্য সংরক্ষণের জন্য একটা নতুন কৌশল প্রয়োজন। অর্থাৎ যা লেখা হয়েছে সেগুলি সংরক্ষণ করা। তাইলে আব্দুল করিম সাহিত্য বিশারদের এক কথায় যদি আমরা বলি, তিনি একটা বড় রকমের ঐতিহ্যকে, শুধু ঐতিহ্যকে না, একটা সভ্যতার ফসলকে রক্ষা করার জন্য চেষ্টা করেছেন। অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, যথেষ্ট টাকা পয়সা ছিল না, কেরানিগিরি করতেন। তার কেরানিগিরি করতে গিয়ে যখন মানুষের কাছে বলছে যে তোমার কাছে পুঁথি আছে কিনা, পুঁথি দাও, এই অপরাধের তো চাকরিও যায়। আমি এগুলি বেশি বলছি না, এগুলো আপনারা জানেন। অগ্রবর্তীরা আব্দুল করিম সাহিত্য বিশারদ যে কাজ শুরু করেছেন, তার আগেও কয়েকজন এই পথটা দেখিয়েছেন। তাদের কথা একটু বলি। 19 শতকে বঙ্গদেশে শিক্ষার সূচনা ঘটলে যেসব লোক মানব সভ্যতার ইতিহাসে প্রযুক্তিগত বিবর্তনের গুরুত্ব, মানে প্রযুক্তিগত পরিবর্তনের গুরুত্ব, তার মানে ওই মৌখিক ঐতিহ্য থেকে লৌকিক ঐতিহ্যে, লৌকিক ঐতিহ্য থেকে প্রিন্টিং এ পরিবর্তন। আজকে কি হচ্ছে, আপনাদের কিন্তু আজকে প্রিন্টিং দরকার নেই, খালি মোবাইলে খালি কথা বলে চালাতে। তো এটাও কিন্তু একটা বড় রকমের পরিবর্তন, সেটার কথা আমি পরে হয়তো বলবো। ঘটলে মানব সভ্যতার ইতিহাসে প্রযুক্তিগত বিবর্তনের গুরুত্ব উদ্ভাবন করেন আব্দুল করিম সাহিত্য বিশারদের সবচেয়ে বড় দিক। বুঝতে পেরেছেন যে সভ্যতার এখানে পরিবর্তন হচ্ছে, এই সম্পদ যদি রক্ষা করা না হয় তাহলে এটা চলে যাবে চিরদিনের জন্য। ইউরোপে পুরাতন পাণ্ডুলিপির পাঠ সমালোচনার বিদ্যা গড়ে উঠে। এক্ষেত্রে 3 জন অগ্রগণ্য জার্মান বিদ্যানের নাম করতে হয়। ইউরোপে তখন রিফরমেশনের বা চিন্তার পুনর্নির্মাণের চেষ্টা চলছে। আপনারা অনেকেই রিফরমেশন এবং রেনেসাঁ এবং পরবর্তীকালে রিফরমেশনের কথা জানেন। তো তখন কি হলো, তখন তারা করছে বাইবেলের যে হিব্রু পাঠ, হিব্রুতে বাইবেল লেখা হয়েছে, গ্রিকেরা লিখেছে গ্রিক পাঠ,
আর আমেরিকারা লিখেছে সেই পাঠ। এই পাঠগুলো তুলনামূলকভাবে বিচার করা শুরু করলো যে কোন পাঠ, এই যে একাধিক পাঠ পাওয়া যাচ্ছে তার মধ্যে যথার্থ কোনটা, এটা বিচার করতে গিয়েই যাকে আমরা বলি এখন এই যে তুলনামূলক যে পাঠ সংগঠন, সেই এখানে অনেকের নাম আছে, আমি দেখি ফ্রেডরিক উলফ, ইমানুয়েল বেকার, কার্ল লোকসেন, এদের নাম হল বিখ্যাত জার্মানরা কিন্তু পৃথিবীতে অনেক বড় কাজ করেছে পাঠ পুনর্গঠনের সম্প্রসারণ করে। যা পাঠ করলো সেটা পুনর্গঠন করা। আপনারা জানেন এখনো পর্যন্ত আমাদের একটা সংকট যে চর্যাপদের পাঠ আমরা এখনো সম্পূর্ণ পুনর্গঠন করতে পারিনি। এক এক পণ্ডিতের এক এক রকম মত আসে, চেষ্টা হচ্ছে কিন্তু সময় লাগবে বা প্রযুক্তিগত আরো উন্নয়ন প্রয়োজন। ফলে প্রাচ্যবিদ্যা বিষয়ের আগ্রহ বঙ্গদেশে বিস্তার লাভ করে। যারা প্রাচ্যবিদ্যা নিয়ে কাজ করছে তারা বলছে যে এই যে প্রাচ্যের এই জায়গাটা, এখানে তো বড় মজার জায়গা, বহু প্রাচীন পুঁথি আছে, বহু বেদ পুরাণ রামায়ণ মহাভারত আছে, ওদিকে কিন্তু ছিল না। মানে ভারতবর্ষে ওই পাশটাতে সব পাতক, সেই জন্য তারা এগুলি লিখতে পারতো না। বাংলাদেশের মাটি থাকতে মাটিতে লিখতে পারত, এই জন্য এদিকে লেখার বিস্তার ঘটেছে। যাই হোক, তো এর মধ্যে দুটো প্রতিষ্ঠান, একটি হচ্ছে যে এশিয়াটিক সোসাইটি আর বঙ্গীয় সাহিত্য পরিষদ, তারা এইসব কাজে অগ্রণী হলো, জানতে চাই। তো এটা হলো প্রাতিষ্ঠানিক উদ্যোগ, দুটো প্রতিষ্ঠান তারা চেষ্টা করলো এগুলি রক্ষা করার জন্য। আর ব্যক্তিগত উদ্যোগ ছিল অনেক দেশি এবং বিদেশি পণ্ডিত, তখন তো ঔপনিবেশিক আমল, অনেক বিদেশি ছিল, মানে ইংরেজরা ছিল, জার্মানরা ছিল, ডাচেরা ছিল, তো যাকে এখন স্টাডি বলা হয়, সেখানে ব্যক্তিগত উদ্যোগ প্রাধান্য লাভ করে। প্রভাবশালী ছিলেন বেশ কয়েকজন, বাংলাদেশেরও অনেকেই, মানে বাঙালি অনেকেই এগিয়ে আসে, তাদের টাকা পয়সা ছিল। তাদের মধ্যে রাজা রাজেন্দ্রলাল মিত্র 1822 থেকে 1891, তিনি জ্ঞানী এবং গুণী মানুষ। তারপরে এর ক্ষেত্রে সচেতন পদচারণা দেখি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই লোকটার কথা আপনারা সবাই জানেন। মহামহোপাধ্যায় নামটা একটু কঠিন এবং লম্বা, কিন্তু তিনি অনেক কঠিন কঠিন কাজ করেছেন। তার মধ্যে এই যে চর্যাপদ বা 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান দোহা, এছাড়াও বৌদ্ধ সভ্যতার যে অবসান হয়েছে তার সঙ্গে সম্পর্কিত যা কিছু, সেগুলির দিকে ওনার বড় ঝোঁক ছিল। তো সেই জন্য তাকে এই যারা খুব ব্রাহ্মণ্যবাদী তারা খুব পছন্দ, মানে এই লোকটা খালি এখন বৌদ্ধ বৌদ্ধ বলে, কোথায় বৌদ্ধ বৌদ্ধ পাওয়া যায় না, বৌদ্ধরা তো পালাই গেছে। হ্যাঁ, মুসলমানরা আসছে, ব্রাহ্মণরা আসে, তারা বৌদ্ধদের পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে তিব্বতে পাঠিয়ে দিয়েছে, নেপালে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তো এই সময়ে একজন অসাধারণ মানুষ, পৃথিবীতে অসাধারণ মানুষ, তিনি এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা, যাকে বলা হয়, তার নাম হলো স্যার উইলিয়াম জোন্স। এইরকম মানুষ 1000 বছরও একজন হয় না। 28টি ভাষা তিনি জানতেন। শুধু তা নয়, এই দেশে যখন আসেন তখন কিন্তু তিনি মনে করেছিলেন যে এই দেশটা বোধহয় ফার্সি এই দেশে চলে, সেই জন্য ফার্সি শিখে তিনি এসেছিলেন। এসে দেখে যেখানে ফার্সি আছে বটে, কিন্তু লোকে তো কথাবার্তা বললে অন্য ভাষায়। তখন তিনি প্রথম আপনাদের যে বাংলা লিপি আছে, সেই লিপির যে গঠন, সেই সম্পর্কে প্রথম তিনি লেখেন। কিন্তু তার লেখাটা কেউ পড়ে না। পড়ে না কেন, সে কারণটা আমি একটু বলি। তার কারণ হলো, তিনি যেই ভাষণটা লিখেছিলেন এশিয়াটিক রিসার্চ পত্রিকায়, সেটাতে তার নাম ছিল না, নাম ছিল বাই দ্য প্রেসিডেন্ট। এখন বাই দ্য প্রেসিডেন্ট, এটা তো অনেকে বলতে না। এখন যারা জানে যে প্রেসিডেন্ট কে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন উইলিয়াম জোন্স, তার মানে লেখাটা উইলিয়াম জোন্সের, তিনি তার নাম দেন নাই। এর মধ্যে আরো অন্যান্য হিস্ট্রিক্স করতে চেয়েছিলেন, বলছিলেন না
আমি উপযুক্ত মানুষ না, এই উইলিয়াম জোনসই একটা উপযুক্ত মানুষ যাকে দিয়ে কাজটা করানো যায়। যাই হোক, তো উইলিয়াম জোনস প্রদর্শিত পথে হোরেস হেমেস উইলসন, ইউজিন বুর্নো, মনিয়েল উইলিয়ামস, ফ্রেডরিক ম্যাক্সমূলার, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, আপনার তার নামটা জানেন, অসাধারণ কাজ তিনি করেছিলেন। যে এই লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া, এই উইলিয়াম আমাদের গ্রিয়ারসন এই কাজটা করেছিলেন, যেটা পরবর্তীকালে বাংলা একাডেমিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনুসরণ করেছেন। সুতরাং কীভাবে ঐতিহ্য এক একটা জায়গায় মানে প্রসারিত হচ্ছে। তা আমি এগুলি আর বেশি করছি না, তাদের বেশি কটকটি করলে আপনাদের ভালো লাগবে না। আব্দুল করিম এখন আসলো। আব্দুল করিমের সাহিত্য বিষয়দের আবির্ভাব মুসলিম সাংস্কৃতিক জীবন তথা পূর্ববঙ্গীয় সাংস্কৃতিক জীবনের সমৃদ্ধির একটি ইঙ্গিত। পূর্ববঙ্গের যে সাংস্কৃতিক জীবন সেটা যে মানে মানে উজ্জীবিত হলো, তার পেছনে এই আব্দুল করিমের। তিনি কৃষি জীবনের বৃত্তাবদ্ধ জীবন ভাবনা থেকে কৃষি জীবনের যে বৃত্তাবদ্ধ জীবন মানে কৃষি জীবনটাতে প্রতি বছরে কিভাবে আসে সেটাই সেজন্য বৃত্তাবদ্ধ জীবন। সেখান থেকে তিনি কাজ শুরু করেছেন। স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু শিক্ষা তো বড় জিনিস না, অন্তর্দৃষ্টিটা বড় জিনিস। প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে তার অন্তর্দৃষ্টি ছিল অনেক বেশি। একটা সভ্যতা পরিবর্তন হচ্ছে তিনি বুঝতে পেরেছেন। বয়সে না হলেও বিদ্যায় তার পথযাত্রী ছিলেন মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ বাঙালি মুসলমানদের প্রথম আধুনিক গবেষক। এই এখন গবেষণার কথা আমরা বলি, কিন্তু আধুনিক গবেষণা যাকে বলা হয় সেটার সূচনা কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তার বিদ্যাচর্চার কাহিনী তো আপনারা সবাই জানেন, যে তিনি পড়তে চেয়েছিলেন বেদ পড়তে চেয়েছিলেন, সংস্কৃত পড়তে চেয়েছিলেন, তাকে পড়তে দেওয়া হয়নি। হয় নাই সেটা অন্য কারণ আছে, এই যে পলিটিক্স তা না, সেটা হচ্ছে বেদেই দেখা আছে যে এটা অব্রাহ্মণকে দেওয়া যাবে না। তো শহীদুল্লাহ একটা ব্রাহ্মণ না, শুধু হিন্দুও না, একেবারে মুসলমান, তো তারা কেমন করে দেয়? তো কোনদিন সমস্যামি বলছে যেখানে যে বিদ্যা আমি শেখাবো সেখানে বলছে এটা না দেওয়ার জন্য, আমি পারবো না, আমি ত্যাগ করবো। তখনই এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই শব্দতত্ত্বের বিভাগটা, আর যেটাকে আধুনিক ফিলোলজি বলে, সেটার সূচনা হবে। যাই হোক, এর আগে কিন্তু আমাদের যে গবেষণার ধারা, যারা এম্পেরিক্যাল গবেষণার কথা জানেন, তিনি এই এম্পেরিক্যাল গবেষণার কাজটা করেন। তার আগে বিদ্যা চর্চায় অভিজ্ঞতাবাদী মানে ধারাটি স্থিমিত হয়ে পড়েছিল। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ডক্টর মোহাম্মদ এনামুল হক কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। 19 শতকের বঙ্গীয় চিত্রকোষের উত্তাপে উত্তপ্ত তরুণ, রক্ষণশীল ঐতিহ্যবাহী পীর পরিবারের সন্তান। শহীদুল্লাহ সাহেব কিন্তু পীর পরিবারের সন্তান, রক্ষণশীল, কিন্তু সারা জীবন তিনি সেভ করেননি, কোনোদিন তারিখ করেননি। তো তিনি সংস্কৃত করতে চেয়েছিলেন। এখন তো আপনারা কেউ সংস্কৃত করেন না, তারা কাছে যান না, তাইলে শহীদুল্লাহ সাহেব কিন্তু করতে চেয়েছিলেন। এটা একটা অসাধারণ জিনিস। কেন সংস্কৃত করতে চেয়েছিলেন? যেহেতু তিনি সংস্কৃত জানেন না, যা জানেন না তাই করবেন, ওটাই তো জ্ঞান। আর যা জানি সেটা করে তো আর জ্ঞান কি? তিনি বেদ, পুরাণ, উপনিষদ, হিন্দু, বৌদ্ধ দর্শন, হিন্দু দর্শনও করেছেন, বৌদ্ধ ধর্ম করেছেন। এই দুটো কিন্তু দর্শনের একেবারে উল্টো পাল্টা জিনিস। হিন্দু দর্শনে হলো বহু দেবতা, 1000 দেবতা, রাস্তাঘাটে দেবতার কোনো শেষ নাই।
দুর্গা, তারপর হলো লক্ষ্মী, সরস্বতী সব আছে। আবার বৌদ্ধদের মধ্যে একটাও দেবতা নেই। ভালো কাজ করো তাইলে স্বর্গে যাবে, মোক্ষ লাভ করতে হবে। একবার দুইটা বিপরীত ধর্মী দর্শনে শহীদুল্লাহ আগ্রহী ছিলেন। তারপর আইন ব্যবসার জন্য চেষ্টা করেছিলেন, সেখানে খুব পছন্দ হয় নাই তার, এবং তাকে ডেকে তখন এই তাকে দীনেশচন্দ্র সেনই তাকে বলছিল যে তোমার আইন ব্যবসা, তোমার কাজটা তুমি আসো গবেষণা করো। তখন তিনি গবেষণায় মন দিলেন। এগুলি হচ্ছে যে এই কাজগুলো হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিষয়কে পথ দেখিয়েছে, কোন পথে তিনি যাবেন। আব্দুল করিম সাহিত্য বিষয়ের প্রথম লেখা প্রকাশিত হয়, এটার নাম হলো অপ্রকাশিত প্রাচীন পদাবলী। মানে আগে কোনোদিন প্রকাশিত হয় নাই সেই পদাবলীতে তিনি, এবং সেটার নামই ছিল অপ্রকাশিত ছিল বলে অপ্রকাশিত বলা হয়েছে। অক্ষয় সরকারের পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হয়। প্রকাশিত প্রবন্ধটি কবি নবীনচন্দ্র সেনের মুগ্ধ মনোযোগ আকর্ষণ করে। এই মুসলমানের ছেলে এইভাবে লিখল, তিনি এই লেখাটি পড়ে খুব উৎফুল্ল হলেন। কে? নবীনচন্দ্র সেন। কাছাকাছি কিন্তু তাদের বাড়ি, নবীন সেন এবং এই আব্দুল করিম সাহিত্য বিষয়। তো বিদ্যালয় শিক্ষক আব্দুল করিমকে তিনি তার চট্টগ্রামের অফিসে কেরানি হিসেবে নিয়োগদান করেন। কেরানির চাকরির সুবাদে তিনি চট্টগ্রামের জ্যোতি পত্রিকায় পুঁথি সংগ্রহের জন্য বিজ্ঞাপন পুঁথি সংগ্রহ করেন। তিনি বুঝতে পেরেছেন যে এটা হারিয়ে যাবে, সেই জন্য বিজ্ঞাপন দিলেন পত্রিকায় যে যাদের কাছে পাণ্ডুলিপি আছে পাঠাও। এখন সর্বনাশ হয়েছে, এখানে একটা আইনের ব্যাপার আছে। এই আইনের কারণে যারা পরশ্রী কাতর তারা তার বিরুদ্ধে নালিশ করছে, তিনি তো এই মানুষের কাছ থেকে পাণ্ডুলিপি দিচ্ছেন, চক্রান্তে বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাকরিচ্যুত হয়। বুঝলেন, বিজ্ঞাপন দিয়েছেন পাণ্ডুলিপির জন্য। তো যাই হোক, 1906 সালে চট্টগ্রাম বিভাগীয় স্কুল ইন্সপেক্টর অফিসে দ্বিতীয় কেরানি চাকরি। তখন কিন্তু কেরানি ছোটখাটো জিনিস না, কেরানি হওয়া সহজ জিনিস না। বাঙালি মুসলমানরা যখন যাত্রা শুরু করে তাদের একটা হচ্ছে কেরানি হওয়া, আর একটা হলো দারোগা হওয়া। এই জিনিসগুলো দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিয়া বাড়ি আর দারোগা বাড়ি আছে। আব্দুল করিম সীমিত সুযোগ ও সীমিত সামর্থ্য প্রয়োগ করে প্রায় 2000 পাণ্ডুলিপি গ্রামান্তর থেকে সংগ্রহ করে। প্রাতিষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1925 সালে ডক্টর সুশীল কুমার দেকে সভাপতি করে এবং নলিনীকান্ত ভট্টশালীকে সম্পাদক করে একটি উচ্চ পর্যায়ের পাণ্ডুলিপি কমিটি গঠন করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কমিটি পূর্ববঙ্গের আসাম ও নিকটবর্তী এলাকায় পাণ্ডুলিপি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাণ্ডুলিপি শাখায় কাজ শুরু করা হয়। 1933 নাগাদ পাণ্ডুলিপির সংখ্যা দাঁড়ায় 17,000। একজন মানুষ এই 17,000 পাণ্ডুলিপি সংগ্রহ করেছে। বুঝতে পারেন আমরা আজকে কি করি। তো পাণ্ডুলিপি এখন তারপরে যখন এতগুলো পাণ্ডুলিপি তৈরি হলো, অসংখ্য পড়তে হবে, তাহলে পাণ্ডুলিপি পাঠকে পাঠ্য করা হবে। পাণ্ডুলিপিটা কিভাবে পাঠ করতে হবে এটা কিন্তু সহজ জিনিস না, এখনো আপনারা করতে পারবেন না। আমি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু পাণ্ডুলিপি থাকতে পারে, যদি থাকে আপনারা দেখবেন, বা ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আছে অনেকগুলো পাণ্ডুলিপি আছে। সম্ভবত রাজনৈতিক পরিবেশ
স্পর্শকাতর হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের মনোযোগ অন্যত্র নিবদ্ধ হয়। মাঝখানে কাজ ওই যে 40 থেকে 1935 থেকে 36 সালে কাজ শুরু করে। আর 1951-52 সাল থেকে মাঝখানে কিছু কারণ, যে স্বাধীনতা সংগ্রাম ইত্যাদির কারণে কিছুদিন কাজ স্থগিত ছিল। আচ্ছা, 1951 সালে মানে তখন বাংলাদেশ পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তখন আবার কাজ শুরু হয়েছে এবং 1951 সালে পুনরায় পাণ্ডুলিপি সংগ্রহের কাজ বিশ্ববিদ্যালয়ে শুরু হলে আব্দুল করিম তার সংগৃহীত 585টি, আমার সংখ্যা হয়তো ভুল হতে পারে, আমি বেশ আগের লেখা, পাণ্ডুলিপি বিশ্ববিদ্যালয়ে দান করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাণ্ডুলিপি শাখা সমৃদ্ধ হয়। আব্দুল করিম মারা যান 1953 সালে। তার দানের সুফল দেখে যেতে পারেননি। তিনি যে দান করে গেছেন তার ফলটা পরবর্তীকালে কি হয়েছে সেটা দেখতে পান নাই। তিনি কি কি পাণ্ডুলিপি তার নামটা একটু আগেই আমাদের পাঠ করেছেন, আমি আর শুধু সকলে করছি না, তবে দুই একটা কথা বলি। সত্যনারায়ণের পুঁথি, সত্যনারায়ণের পুঁথিটা এটা হলো সত্যপীঠ আর হলো নারায়ণ, অর্থাৎ হিন্দু মুসলমান মিলিয়ে যে একটা কাণ্ড করেছে সেই কাণ্ডের ইতিহাস। তারপর হচ্ছে আলী রোজার জ্ঞান সাগর, এই কথাটা আমি আবার বলছি, আলী রোজার জ্ঞান সাগর নিয়ে পরবর্তীকালে খুব সম্ভবত আমেরিকার এক ভদ্রলোক, যিনি নরওয়ে বা সুইডেন থেকে স্কলারশিপ নিয়ে এসে এই আলী রোজার জ্ঞান সাগরের উপর পিএইচডি করেছে, আমরা করিনি। এরপরে বাসুদেব ঘোষের শ্রী গৌরাঙ্গ সন্ন্যাস, মুক্তারাম সেনের সারদা মঙ্গল, আর শেখ ফয়জুল্লাহ রক্ষ বিজয়, আল্লাহরের পদ্মাবতীর চোখ, এইসব করেছেন। এর মধ্যে অনেক মজার মজার গল্প আছে, আমি সেগুলি বলবো না, পরবর্তীকালে যদি আপনারা জানতে চান জানবেন। আব্দুল করিম সাহিত্যের বিষয়টা কোন প্রেষণায় সম্পাদনা করেছিলেন তা বিস্তারিত বিশ্লেষণ অপেক্ষা রাখে। এগুলোর সম্পাদনার পদ্ধতি ও মান নিয়ে আলোচনার প্রয়োজন আছে। দেখা যাচ্ছে বিশুদ্ধ শরীয়তি চিন্তা, বিশুদ্ধ শরীয়তি চিন্তা কিংবা বিশুদ্ধ সনাতন ধর্মী চিন্তা, শরীয়তি চিন্তাও না, তারপর হলো এই সনাতনী চিন্তাও না। তিনি বৈষ্ণব মতের পুঁথি, নাথপন্থের পুঁথি, এই বৈষ্ণবেরা হলো সে দুটার মতামত, সেই পুঁথিগুলো তিনি মনোযোগ দিয়েছিলেন। এবং নাথপন্থার কথাও আপনারা জানেন, এবং এই প্রেম মার্গ নিয়ে অনেক কথা আছে। তার সম্পাদনা সম্পর্কে ক্ষিতিমোহন সেন প্রকাশ করেছেন, তিনি বলছেন যে আব্দুল করিমের সম্পাদনা জার্মান পণ্ডিতদের সম্পাদনাকে করে মনে করিয়ে দেয়। জার্মান পণ্ডিতেরা যেভাবে পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন, ওই যে বললাম আরামাইক, গ্রিক, এইসব মিলিয়ে যে, তার সাথে আব্দুল করিমের এই সম্পাদনা তুলনা করা যায়। আচ্ছা, আব্দুল করিমের অনেকগুলো ভাষণ অভিভাষণ আছে, আমি সেগুলি পরবর্তীতে যাই না, আপনারা যদি বিরক্ত হন বলেন আমি বন্ধ করে দিই। আচ্ছা, আব্দুল করিমের পাণ্ডুলিপি সম্পাদনার কাজ থাকে তৎকালীন বঙ্গীয় সমাজে বাংলাদেশের না, একটি সশ্রদ্ধ আসন দিয়েছিল। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই তাকে সম্মান করত। ফলে বিভিন্ন সাহিত্য সভায় দিয়েছিলেন অনেকগুলো ভাষণ। এসব ভাষণে
তিনি গবেষণালব্ধ অন্তর্দৃষ্টির আলোকে বাঙালি মুসলমান সমাজে, যদিও তিনি গোড়া ছিলেন না, কিন্তু মুসলমানদের যে স্বাতন্ত্র সেটা সম্পর্কেও তিনি সচেতন ছিলেন। বলছেন যে দারিদ্রের মুসলমানদের কেন মুসলমানরা দরিদ্র, এটাও তিনি অনুসন্ধান করছেন। কি কারণে তারা দরিদ্র হল? যা হোক, দারিদ্রের প্রথম কারণ হচ্ছে জ্ঞানের অভাব। যেহেতু মুসলমানরা জ্ঞান অর্জন করে না, সেই জন্য তারা দরিদ্র। সোজা কথা হলো এরকমই দাঁড়ায়। তো আব্দুল করিমের সাহিত্যবোধ ভাষণগুলোকে ঋদ্ধ করেছে, বাঙালি মুসলমানের মননের অগ্রগতিকে এগুলো অবদান অস্বীকার করার উপায় নেই। গবেষণায় অংশীদারত্ব, গবেষণা অনেক সময় আমরা নিজেরা করি, আর কার করি তার ভাগ দিই না। আব্দুল করিম কিন্তু তা করেন নেই, তিনি অংশীদারত্ব কি বলেছেন, তারা জানেন অসাধারণ একটি কাজ, সেটা হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিষয়ের পুঁথি সংগ্রহ করতে গিয়ে আবিষ্কার করেছেন একটি উজ্জ্বল মাত্রা, আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। এই আরাকান রাজসভায় বাংলা সাহিত্য যে আছে এই সম্পর্কেও ধারণা ছিল না। আরাকানে আমরা কি ছিল, হ্যাঁ, এখন যে রোহিঙ্গারা আপনাদের সঙ্গে কথা বলে তার কারণ হচ্ছে তারা আরাকানের অধিবাসী, তাদের কথা আপনারা বলতেন, আপনাদের কথা তারা বলতেন। ইনুস সাহেব রোহিঙ্গা কথা বলতে পারেন, হ্যাঁ, আমরা রোহিঙ্গা বুঝি, আবার আমরা ঝগড়াঝাটি করি। তো যাই হোক, তিনি ওই অংশীদারিত্বের কথা বলছিলেন। এটা কিন্তু সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অভিপ্রায়। তিনি যখন ডক্টর মোহাম্মদ এনামুল হক সুফিজম ইন বেঙ্গল, বাংলায় সুফিবাদ কিভাবে প্রতিষ্ঠিত হলো, এই নিয়ে যখন তিনি কাজ করছেন, তখন সুনীতি কুমার বললেন, তুমি এক কাজ করো, তুমি আব্দুল করিম সাহিত্য বিশারদের কাছে যাও, তার সাথে থাকো, গিয়ে তার পুঁথিপত্রগুলো দেখো, গিয়ে ওখানে গবেষণা করো। তিনি সেখানে গবেষণা করলেন এবং তারই একটা ফল হলো সুফিজম ইন বেঙ্গল, আর একটা হচ্ছে এই যে আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। এছাড়াও আব্দুল করিম সাহিত্য বিশারদ আরো একটা কাজ করেছে, সেটা হলো ইসলামাবাদ। আপনারা জানেন চট্টগ্রামের একটা নাম হলো ইসলামাবাদ, কারণ তখন এটাকে মানে চট্টগ্রামকে চিত্তগং এটা না বলে যেটা ইসলামাবাদ, তিনি ইসলামাবাদের উপর চমৎকার একটি বই লিখেছেন, অনেক তথ্য আছে, আরবি, ফার্সি, তুর্কি, কত রকমের শব্দ এখানে এসেছেন, সেই লেখাটা আছে। সেটা বাংলা একাডেমি প্রকাশ করেছিল, আমি জানি না এখনো প্রকাশিত আছে কিনা। এতে চট্টগ্রামী ভাষার মধ্যে নানা ভাষার শব্দাগমের খতিয়ান, কোন ভাষা থেকে কোন শব্দ চট্টগ্রামে এসেছে সেই কথাটা তিনি বলেছেন। এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে এখন অনেক মানে বিরক্তিকর বিভাজন আছে। এই ইংরেজি কেন ব্যবহার করবো, আরবি কেন ব্যবহার করবো, উর্দু কেন ব্যবহার করবো, মিশাবো কেন, মিশালে কি অসুবিধা, মিশালে ভাষা সমৃদ্ধ হয় না অসমৃদ্ধ হয়, এইসব না বিতর্ক আছে। আমি এইখানে বাংলা একাডেমির মহাপরিচালক প্রখ্যাত ভাষাবিজ্ঞানী আছে, তার সামনে এগুলি কথা বলতে চাই না। তো চট্টগ্রামের ইতিহাসটি প্রমাণ দেয় আব্দুল করিম কি অসাধারণ নিষ্ঠা নিয়ে বাংলার আঞ্চলিক ইতিহাস এখনো যদি আপনারা দেখেন যে তাতে যে তথ্যগুলো আছে সেগুলো এখনো অন্য জায়গায় পাবেন না। আচ্ছা, এটা হলো আব্দুল করিমের সমকালীন যারা অনুবর্তীরা কারা পরবর্তীকালে আব্দুল করিমের কাজটাকে অনুসরণ করেছে সেটা আমি বলার চেষ্টা করেছি। আগেই বলা হয়েছে আমাদের দেশে আব্দুল করিমের আগে মুসলমানদের মধ্যে এরকম কর্মে অঙ্গীকার নিয়ে কেউ আসেন। তিনি প্রথম যে ব্যাপক সংগ্রহ তার হাতে ছিল এবং তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ে সংগৃহীত হয়েছিল, সেগুলো সম্পাদনা, পঠন পাঠন, বিশ্লেষণ, সেগুলি নিয়ে সমাজতাত্ত্বিক, এখানে সমাজবিজ্ঞানী আছেন, তারা সমাজে যদি আদ্যপন্ত গবেষণা করতে চায়, বিশেষ করে যেটাকে বলা হয় মাইক্রো সোশ্যাল
এক্সপ্লেনেশন, অর্থাৎ সমাজের ছোট ছোট জিনিসের মধ্যে সমাজের পরিচয় থাকে, সে নিয়ে করতে চায়। তাইলে এই আব্দুল করিমের এইসব জিনিস কাজে লাগবে এবং ভাষাতাত্ত্বিক যারা তাদেরও কাজে লাগবে। আচ্ছা, আব্দুল করিম তার নিজের ক্ষেত্রটাকে নিষ্ফলা রেখে যান। আমরা অনেকেই কাজ করি, কিন্তু আমরা যে ক্ষেত্রে কাজ করি সেই ক্ষেত্রে আর কেউ আসে না, নিষ্ফলা থেকে। তিনি কিন্তু সেটা করেন নাই। তিনি প্রথমেই শেয়ার করেছেন ইয়ার সাথে, এই যে ডক্টর মোহাম্মদ এনামুল হকের সঙ্গে। তারপরে আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামে আরো অনেকেই আছেন যারা এই আব্দুল করিমের দেখানো পথে এগিয়েছেন। মোহাম্মদ এনামুল হক কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুফিজম ইন বেঙ্গল নিয়ে গবেষণা করতে গিয়ে প্রাচ্য পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে আসেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের প্রণোদনায় তিনি আব্দুল করিমের পুঁথিশালায় প্রবেশ করেন। সেখানেই তারা আরাকান রাষ্ট্রভাগ বাংলা পড়েন, এটা বলেছেন। এর মধ্যে আবার আব্দুল করিমের মৃত্যুর পরে আপনারা জানেন আমার শিক্ষক শ্রদ্ধেয় অধ্যাপক আহমদ শরীফ তার ঐতিহ্যকে সম্প্রসারণ করেছেন। শুধু তা না, আব্দুল করিম যেসব কাজ সমাপ্ত করতে পারেন নাই, যেসব কাজ অসমাপ্ত রেখে গেছেন, সেগুলি তিনি শেষ করেছেন। তো এরপরে আর অন্যজনের মধ্যে হলো সাহিত্য বিষয়দের অনুবর্তীদের মধ্যে আর যিনি গবেষণায়, সম্পাদনায়, পাণ্ডুলিপি সংরক্ষণে এবং পাণ্ডুলিপি পাঠের ধারাকে অনেক দূর এগিয়ে নিয়েছেন, তিনি হচ্ছেন আলী আহমদ। আপনারা বোধহয় আলী আহমদের নাম এখন ভুলে গেছেন অনেকেই। আলী আহমদ সাহেব কিন্তু এই ইমাম বিজয় বলে একটা বই লিখেছেন এবং তার মুসলিম গ্রন্থবন্ধু বলে বই আছে। সেটাতে কিন্তু অসাধারণ সব তথ্য আছে যেগুলো অন্য কেউ জোগাড় করতে পারবে না, সেসব তথ্য নেই হয়তো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পাণ্ডুলিপি বিভাগকে প্রাণবন্ত করার জন্য তিনি তরুণ গবেষকদের উদ্বুদ্ধ করেছেন। এটা হলো আলী আহমদ। সংরক্ষণকে পাকাপোক্ত করার জন্য নানা পদক্ষেপ নিয়েছেন আলী আহমদ। শেখ ফয়জুল্লাহ গোরক্ষ বিজয় তার ধ্বনিতে নিয়ে একটি মূল্যবান প্রবন্ধ লিখেছেন। প্রবন্ধকে ভূয়সী প্রশংসা করেছেন মধ্যযুগ গবেষক সুকুমার মুখোপাধ্যায়। আনিসুজ্জামান মূলত ডক্টর আনিসুজ্জামান আমার শিক্ষক ঔপনিবেশিক যুগে মুসলিম সাহিত্যের চিন্তাধারার গবেষণায় নিবিষ্ট থাকলে অষ্টাদশ শতাব্দীর দোভাষিকদের রচয়িতাদের নিয়ে কাজ করতে গিয়ে পাঠ সমালোচনার জন্য প্রবেশ করেছেন। সৈয়দ হামজা কাব্য বিশ্লেষণ করে তৎকালীন ভাষারীতির পরিচয় দিতে গিয়ে তিনি দোভাষী পুঁথিগুলো মিশ্র রীতির কাব্য বলে অভিহিত করেছেন। আর আব্দুল করিম সাহেব তিনি এবং রাজিয়া সুলতানা তারা দুইজনেও এই তার অনুবর্তী হিসেবে কাজ করেছেন। আপনারা ধৈর্য হারা হবেন না, আমার প্রায় শেষ। এরপরে আছে ডক্টর মোহাম্মদ শাহজাহান মিয়া, যিনি আহমদ শরীফ ও আলী আহমদ সাহেবের অনুপ্রাণিত হয়ে বাংলা পাণ্ডুলিপির জগতে প্রবেশ করেন এবং এ বিষয়ে অভিসন্ধক রচনা করেছেন। শাহজাহান মিয়া বেশ কয়েকটি শ্রমসাধ্য কাজ করেছেন, অসাধারণ সত্তার পদ্মাপুরাণ এবং আরো রায় বিনোদের কাব্য, যারা এ জানেন এগুলি এই দক্ষিণ অঞ্চল থেকে আবিষ্কার করা। এরপরে কল্পনা ভৌমিক একটা কাজ করেছেন, তিনি মহাভারতের মতো একটা বিরাট পাণ্ডুলিপি সম্পাদনা করেছেন এবং সেই সম্পাদনাটা বোধহয় ঢাকা বাংলা একাডেমি প্রকাশ করেছিল, আমি জানি না এখন আছে কিনা, কিন্তু সেটা কল্পনা ভৌমিক করেছিল। এরা হচ্ছে যে ওই যে বললাম আব্দুল করিম সাহিত্য বিষয়দের
অনুবর্তীরা যারা তাকে অনুসরণ করেছে। আমার শেষ আব্দুল করিম সাহিত্য বিষয়ের যে পথে সুন্দর দিয়ে গেছেন সে পথ আত্ম আবিষ্কারের পথ। আমি কে? আমি মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ, এই যে আত্মপরিচয়, যে সংকট এখনো বাংলাদেশে আছে। একাধিক প্রবন্ধ লেখা হয়েছে, আমি কোন ধরনের মুসলমান, আমি কোন ধরনের বৌদ্ধ, কোন ধরনের হিন্দু। এখানে কিন্তু সব রকমের জিনিস আছে। এখানে এই আর্য, অনার্য, কোল, ডাল, সাঁওতাল, বহু রকম মানুষ আছে। এই ধরনের তাদের স্বীকৃতি প্রয়োজন। তো আমার মনে হয় যে স্বীকৃতির প্রয়োজন, এটা আপনারা সবাই বোঝেন। স্বীকৃতির প্রয়োজন আছে বলেই বাংলা একাডেমি আজকে আব্দুল করিমের স্মরণে এই সভার আয়োজন করেছে। সেই জন্য অবশ্যই বাংলা একাডেমি আমাদের প্রশংসার জন্য পেতে পারে। বাংলাদেশ দরিদ্রদের বলে চিহ্নিত। সবসময় আমরা ব্যবসা করি, আমরা তৈরি করি। এই দরিদ্রটা কিসের দারিদ্র? ওই যে প্রথমেই বলেছিলাম, দারিদ্র হচ্ছে জ্ঞানের দারিদ্র। জ্ঞান আপনার ভান্ডারে আছে, কিন্তু আপনি কখনোই সেটা খুঁজে দেখেন না, সুতরাং আপনি দরিদ্র। আর যদি আমি বললাম, এটাও বলেছি যে আমেরিকান ভদ্রলোক জ্ঞান সাগরের উপর গবেষণা করে পিএইচডি করেছেন, আমরা জ্ঞান সাগর কেন কিছু তাও যায় না। দারিদ্র মোচন খুব সহজ হবে। আব্দুল করিম সাহিত্য বিষয়ের ব্যক্তিগত শ্রমের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তখন রাষ্ট্রের অধিকার ছিল না। তিনি যখন কাজ করেছিলেন তখন রাষ্ট্র আমাদের হাতে ছিল না, এটা ছিল তখন ব্রিটিশদের রাষ্ট্র অথবা কিছুটা পাকিস্তানিদের রাষ্ট্র। সুতরাং আমরা তখন রাষ্ট্রের অধিকার ছিল না, কারণ তো আমাদের রাষ্ট্রের অধিকার আছে। দুর্ভাগ্যবশত সেই অধিকারটাও আমরা রক্ষা করতে পারছি না। এবং এই নিয়ে তাহলে আমরা আব্দুল করিমের পথ যদি অনুসরণ করি, তাহলে আমাদের দারিদ্র মোচনের পথে আমরা এক পায়ে হতে পারি। ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আমি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি, আপনারা আমাকে ক্ষমা করবেন। সুধীবৃন্দ, প্রবন্ধ উপস্থাপন করলেন অধ্যাপক মনসুর মোস্তাক। এবার আলোচনা। প্রথমে আলোচনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সুমন সাজ্জাদ। আমি অধ্যাপক সুমন সাজ্জাদকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় ফজলুল হক স্যার এখন নেই, আজম স্যার আছেন, সম্মানিত প্রাবন্ধিক এবং আলোচক, সবার প্রতি সালাম জানাচ্ছি। আমরা মনসুর মোসা স্যারের প্রবন্ধ শুনলাম, আব্দুল করিম সাহিত্য বিশারদ ও তার অনুবর্তীরা। এই বিষয়ে কথা বলার জন্য আমি আসলে দুটি ভাগে ভাগ করতে চাই আমার কথাকে। প্রথমত এই প্রবন্ধে কি পরিবেশিত হলো সেটি নিয়ে কথা বলতে চাই। এরপর আমার কিছু বক্তব্য রাখতে চাই কিভাবে আব্দুল করিম সাহিত্য বিশারদকে পড়া যায় এবং এখনকার বাংলাদেশের পরিসরে তার গুরুত্ব কতখানি সেটার একটা পর্যালোচনা হয়তো আমরা করতে পারি, সেই সম্ভাবনার জায়গাটি বলতে চাই। সত্যিকার অর্থে এই প্রবন্ধে মনসুর মোসা আব্দুল করিম সাহিত্য বিশারদের কাজের জীবনের একটা রূপরেখা তুলে ধরেছেন। এই রূপরেখা নির্মাণের ক্ষেত্রে, বলার ক্ষেত্রে মনসুর মোসার যে অবস্থান ছিল তা মূলত মৌখিক ঐতিহ্যের প্রেক্ষাপট থেকে। যে ওরাল ট্র্যাডিশন বা মৌখিক ঐতিহ্য তৈরি হয়েছে দীর্ঘকাল ধরে, তার চর্চা এবং তার বিকাশ সাধনের ক্ষেত্রে মনসুর মোসা যেমন বলেছেন যে বাঙালি মুসলমানের পক্ষ থেকে এই প্রথম একজন দাঁড়ালেন। এখন আমরা যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটি বিবেচনা করি 19 শতক
ঔপনিবেশিক সময়, যেহেতু আমরা আমাদের ইতিহাসকে অন্তত 3 ভাগে ভাগ করতে পারি: উপনিবেশ পূর্ব সময়, ঔপনিবেশিক সময় এবং উপনিবেশোত্তর সময়। তো উপনিবেশ যখন চলমান, উপনিবেশবাদ যখন চলমান, তখন আমাদের এই বাংলায় তৈরি হচ্ছে কি উচ্চ সংস্কৃতি, হাই কালচার। মধ্যবিত্ত অভিজাত জমিদার তারা এই উচ্চ সংস্কৃতির ধারক, আর নিম্ন সংস্কৃতি হিসেবে বিবেচিত হয়েছে, এগুলো আমার টার্ম না, এই টার্মগুলো ব্যবহৃত হয়ে থাকে। নিম্ন সংস্কৃতি হিসেবে বিবেচিত হচ্ছেন কারা? নিম্নবর্গ, তাদের সাহিত্য, তাদের চিন্তা, এইসব। ফলে মৌখিক ট্র্যাডিশনের ভিতর দিয়ে যে ধরনের রচনা ছিল, এত বছর ধরে ছিল, সেই সাহিত্যগুলো কোথায় যাবে? হাই কালচারের অধীন যারা, ধরা যাক রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, এরা তো হাই কালচারের মানুষ, বুদ্ধিজীবী। তাহলে এই হাই কালচারের মানুষ সবাই কি লো কালচারের সাংস্কৃতিক উপাদানগুলোকে পড়বে, ব্যাখ্যা করবে, বিশ্লেষণ করবে? আমরা দেখি সবাই করেননি, কেউ কেউ করেছেন, রবীন্দ্রনাথ করেছেন। আব্দুল করিম সাহিত্য বিশারদ সেই কাজটিকে বাঙালি মুসলমানের জন্য একজন পথ প্রদর্শক হিসেবে অনেক দূর পর্যন্ত দেখিয়েছেন। তার যদি মৌলিক রচনার কথা বলি, নেই বললেই চলে, কিন্তু তার যে গবেষণাধর্মী লেখা, অনুসন্ধানের যে খাত, ধারা, যে বিষয়বস্তুর ভেতর তিনি ঢোকেন, তা কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয়। নজরুল সাহেব বলেছেন 17,000 পুঁথি তিনি সংগ্রহ করেছেন একটা নির্দিষ্ট সন পর্যন্ত, কিন্তু আরো পুঁথি তিনি 17,000 পুঁথি তার সংগ্রহে ছিল। 500 তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 585টি দিয়েছেন, 585টি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, করেন্ট্রি মিউজিয়ামে দিয়েছেন পুঁথি। এই পুঁথিগুলো খুঁজেছেন, দেখেছেন, পড়ার চেষ্টা করেছেন এবং সম্পাদনা করেছেন। নজরুল সাহেব বলছিলেন যে আমরা এখন কি করি? আমরা এখন ফেসবুকে পোস্ট দিই, আমাদের আজকে সভাপতিকে বলছিলাম। কিন্তু একজন স্কুল শিক্ষক, সামান্য কেরানি, দিনের পর দিন খাটছেন, মানুষের দ্বারা কি বলবো, গৃহীত হচ্ছেন না, বা তাকে প্রাপ্য সম্মানটুকু দেয়া হচ্ছে না। এই একজন মানুষ খাটছেন, কেন খাটছেন? তার জবাবটি কিন্তু নজরুল স্যার দিয়েছেন আত্মপরিচয় অনুসন্ধানের জন্য। আত্মপরিচয় অনুসন্ধানের পথ তো নানা রকম। কেউ জাতীয়তাবাদী দিক থেকে ভাবে, কেউ শ্রেণীগত দিক থেকে ভাবে, কেউ রাজনৈতিক মতাদর্শ দিয়ে ভাবে। তো আমি এই জায়গাটাতে এসে ভাবতে চাই যে আব্দুল করিম সাহিত্য বিশারদ সম্ভবত সাহিত্যের ভেতর দিয়ে আত্মপরিচয়টাকে খুঁজতে চেয়েছিলেন, যেখানে রাজনৈতিক উপাদান খুব বেশি প্রাধান্য বিস্তারকারী উপাদান না, সাহিত্যিক এবং সাংস্কৃতিক উপাদান। সেটা কেমন? যে তিনি যখন একজন বৈষ্ণব পদকর্তার পদ সংগ্রহ করেন, মুসলমান লেখকের পদ সংগ্রহ করেন, বা মুসলমান লেখকের ভিন্ন ধর্মীয় চিন্তা চেতনার প্রভাবিত কোনো লেখা সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে কিন্তু তার কোথাও বাধা তৈরি করেন না যে তার একটা ধর্মীয় পরিচয়, তিনি মুসলমান, ইসলাম অনুসারী, এইগুলো কিন্তু কোথাও বাধা তৈরি করছে না। তারপর তিনি যখন রাজনৈতিক মানে ইসলাম চট্টগ্রাম সম্পর্কে বই লিখছেন, সেই বইয়ে চট্টগ্রামের ইতিহাস যখন লিখতে যাচ্ছেন, সেখানে গিয়ে কিন্তু দেখাচ্ছেন যে জাতি শব্দ ব্যবহার করছেন। জাতি শব্দ ব্যবহার করতে গিয়ে বলছেন যে মুসলমান জাতি, হিন্দু জাতি, বৌদ্ধ জাতি, সব মিলিয়ে আসলে বাঙালি জাতি, এই একটা অবস্থান তার আছে। তাহলে এই অবস্থানটা কিন্তু অনেক বেশি অগ্রসর চিন্তা বহন করে। তো সেই মানুষ আজকের বাংলাদেশে অনুসরণ করব নাকি করব না আমরা, এই প্রশ্নটা স্যার রেখেছেন, আমিও এই প্রশ্নটা করি। কারণ আব্দুল করিম সাহিত্য বিশারদকে আমার কাছে খুব
একজন পছন্দের মানুষ মনে হয়, মানে আমি তার লেখা যখন পড়ি মনে হয় শুদ্ধ চিন্তার অধিকারী। আমরা শুদ্ধ চিন্তা খুঁজি, কি অর্থে শুদ্ধ চিন্তা? তিনি ইসলাম মুসলমান ধারণ করছেন ভেতরে, ধারণ করে বলছেন যে আমি তো বাঙালি। আবার তার পাশের মানুষ যারা আছে তাদের সঙ্গে কখনো মনে হচ্ছে না যে তারা অন্য অপর আদারাইজেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে তিনি ঢোকেনি না। এবং এমন কিছু ব্যক্তিগত স্মৃতি আমি আজ করতে করতে আসছিলাম, দেখছিলাম যে তার একটা কোমল একটা মন আছে আব্দুল করিম সাহিত্য বিশারদের, যে মনটা সবাইকে নিতে চায়, মিশতে চায়, সবাইকে ধারণ করতে চায়। আজকে তো আমরা বলছি যে সবাইকে নিয়ে একটা অংশগ্রহণমূলক বা হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ, সবার অংশগ্রহণের ভেতর দিয়ে আমরা একটা বাংলাদেশ গঠন করব, এইরকম কথা বলছি। এই কথাগুলোর উপাদান কিন্তু আমরা আব্দুল করিম সাহিত্য বিশারদের মধ্যে পাবো, যদি আমরা খুঁজি তাহলে খুব ভালোভাবেই পাবো। তো আমরা তার পরিচয় থেকে কিভাবে একটা জায়গায় সংকুচিত করে ফেলেছি সেটা একটু দেখা যাক। আমরা তাকে নিয়ে গিয়েছি কেবলই পুঁথি সংগ্রাহকের জায়গায়, বা হয়তো কিছু সম্পাদনা করেছেন পুঁথি সম্পাদকের জায়গায়। কিন্তু আমরা যদি প্রেক্ষাপটটাকে একটু বড় করে দেখি, যদি ভাবি যে একাডেমিক দায়িত্ব যাদের পালন করার কথা, মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অন্যান্য গবেষক যারা এই ভাষা সাহিত্য নিয়ে আলোচনা করবেন, বই লিখবেন, গবেষণা করবেন, তাদের কাজের কোনো অংশে কম কিন্তু আব্দুল করিম কম করেননি, বেশি করেছেন। উদাহরণ দিয়ে বলি, আমি কেন এই প্রশ্নটা করলাম তাও বলা। মনসুর মুসা একটি জায়গায় লিখেছেন এরকম, যে লাইনটা একটু পড়ে বললে ভালো হয়। আব্দুল করিম উচ্চ শিক্ষার সুযোগ পাননি, কিন্তু জ্ঞান চর্চার জন্য যে অঙ্গীকার ও শ্রম প্রয়োজন তা ছিল তার মজ্জাগত। উচ্চ শিক্ষা কিন্তু সবাইকে শিক্ষিত করে না। উচ্চ শিক্ষা থাকলেই ভালো গবেষক হবেন তাও না। আবার যার উচ্চ শিক্ষা নাই তিনিও কিন্তু খুব ভালো গবেষণা করে ফেলতে পারেন, করতে পারেন। আব্দুল করিম সাহিত্য বিশারদ সেই একজন গবেষক যার জন্য কোনো ডিগ্রি দরকার হয় না। ডিগ্রি দিলেই জ্ঞান বিকশিত হবে, ব্যাপারটা সেরকম না। আমরা দেখছি যে আব্দুল করিম তার ভেতরের যে জ্ঞান সাধনার চেষ্টা ছিল সেই চেষ্টাটাই তিনি করেছেন। কোন একটা চিঠিতে সম্ভবত আমি পড়লাম, লিখেছেন এরকম যে আমি কি করব, এই জগৎ সংসার তো সব অনিত্য, কিছুই টিকবে না। এই অনিত্য সংসারে আমি যদি সাহিত্য সাধনা করি এবং সাহিত্য সাধনার ভেতর দিয়ে যদি আমি চলি, তা আমার জীবন এতেই কেটে যাবে। এই রকম ভাষ্য নিয়ে তিনি যখন চলেন, একজন মানুষ যখন চলেন, তার পক্ষে ওই 17,000 পুঁথি সংগ্রহ করা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। এইসব কারণে আমি এই আব্দুল করিম সাহিত্য বিশারদের অবস্থানটিকে অনেক উঁচুতে রাখতে চাই। আমাদের দেশে অনেক রকম টার্ম আছে, যেমন আমরা বলি যে ওরিয়েন্টাল স্টাডিজ, স্যার বললেন। তার কিছুদিন পরে আমরা হয়তো শুনলাম যে ইন্ডোলজিস্ট বা ভারতবিদ্যা, তারপর আমরা শুনলাম যে কি বলে বঙ্গবিদ্যা। এখন আসলে কোন বিদ্যার দিকে ঝুঁকবো? প্রাচ্যবিদ্যা যারা চর্চাকারী তারা তো প্রাচ্যকে একভাবে নির্মাণ করেন, যেমন মনসুর মুসা দেখিয়েছেন। এই প্রাচ্যবিদ্যার অধীন যারা বেশিরভাগ গবেষকিত পশ্চিমে, তাদের সঙ্গে সংলগ্ন হয়ে বাংলা অঞ্চলের গবেষকরা কাজ করেছেন। এরপর ধীরে ধীরে ভারত বিদ্যা তৈরি হয়েছে, সেখানে ভারতীয় অঞ্চলের মানুষ আবার ইউরোপীয় অঞ্চলের মানুষ কাজ করেছে। তারপর আবার বঙ্গবিদ্যার ধারণা এসেছে, বাঙালি জাতীয়তাবাদ, এইসব মিলিয়ে সেই অধ্যয়নের দিকে গিয়েছে। এখন তো বলা উচিত বাংলাদেশ অধ্যয়নের কথা। বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে আমরা স্বতন্ত্র একটি অবস্থান থেকে ভাবতে চাই, তাহলে অবশ্যই বাংলাদেশ অধ্যয়নের ধারণাটিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। এবং সেই ক্ষেত্রেই আমি বলবো যে আব্দুল করিম সাহিত্য বিশারদ একজন প্রধান পথপ্রদর্শক। আমরা দেখি যে তার ভিতরে একটা যৌথ চেতনা কাজ করে।
সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটা অঞ্চল ভিত্তিক চিন্তা কাজ করে, কিন্তু সেটা আবার খণ্ডিত অর্থে জাতীয়তাবাদও না। অঞ্চল ভিত্তিক পরিচয়, গোষ্ঠীগত পরিচয়, এই পরিচয়কে আমরা কি নাম দিব সেটা হয়তো ভবিষ্যতের ব্যাপার। তো আজ যে প্রবন্ধ উপস্থাপিত হলো, সেই প্রবন্ধের ধারাবাহিকতায় আমার মোটা দাগে এই ছিল কথা। আমি আরেকটু হয়তো সংযোজন করতে পারি, যেমন দীনেশচন্দ্র সেন সম্পর্কে আলোচনা করতে গিয়ে নিম্নবর্গের ইতিহাসকার একজন দীপেশ চক্রবর্তী বলেছেন কি রোমান্টিক আর্কাইভ, তাই তো? তো আমার কাছে অনেক সময় মনে হয় যে আব্দুল করিম সাহিত্য বিশারদ কি এক ধরনের আর্কাইভে ঢুকতে চেয়েছিলেন, যে আর্কাইভটা প্রাচীন বাংলা সাহিত্যে, মধ্যযুগের বাংলা সাহিত্যে, ওই আর্কাইভের ভেতর দিয়ে কি এই যে বদ্বীপ অঞ্চল, বাংলাদেশ নামে আমরা যাকে চিনি, এই বদ্বীপ অঞ্চলের মানুষ, জন, সংস্কৃতি বুঝতে চেয়েছিলেন, মনে হয় তাই চেয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। আলোচনা করবার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি ও বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, আজকে যিনি প্রবন্ধ পাঠ করলেন বিশিষ্ট ভাষাবিদ ও বাংলা সাহিত্যের অধ্যাপক মনসুর মুসা, আলোচক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমন সাজ্জাদ এবং সামনে উপস্থিত সুধী মণ্ডলী, প্রথমে যে কথাটা দিয়ে শুরু করতে চাই, আজকের অনুষ্ঠানে কিন্তু আমি একদম বেমানান। মঞ্চে যারা আছেন তারা সবাই বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক। আমাকে কেন আনলো এটা বুঝলাম না। যাই হোক, এসে যখন গেছি তো দুটো কথা তো বলতে হয়। আমি এমন কোনো তত্ত্ব কথা বলবো না। অধ্যাপক মনসুর মুসা যা লিখেছেন, যা বলেছেন, কিছু কিছু হয়তো বুঝেছি, বেশিরভাগ বুঝিনি, কারণ এত গভীরে যাওয়ার মতন জ্ঞান আমার নেই। হ্যাঁ, দ্বিতীয়ত সুমন সাজ্জাদ তো বেশ সুন্দর করে চমৎকার করে বলেছেন, এবং সবশেষে সভাপতি আমি মনে করি আরো ভালো বলবেন, কিন্তু সবকিছুই ভালো বলবেন। তো যাক, আমি যখন এসেছি আমাকে দুটো কথা বলতে হবে। আমি যেটা বলবো অবশ্যই এখানে সবাই তা জানে। অ্যাকচুয়ালি 19 শতকে তৎকালীন রক্ষণশীল সমাজে একেবারে সবকিছুর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং সেই সীমাবদ্ধকে অতিক্রম করে আব্দুল করিম সাহিত্য বিশারদ বাঙালি মুসলমানের আত্মপরিচয় অনুসন্ধানের ক্ষেত্রে এক গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছিলেন। সেই কারণে এটা বলা যায় যে বাঙালি মুসলমানের ঐতিহ্য অনুসন্ধানের ক্ষেত্রে সাহিত্য বিশারদই পথিকৃৎ। উনি, আমি যা দেখেছি, একটু পড়েছি, দেখলাম যে উনি অনেক শ্রম দিয়েছেন, অনেক আলোচনা, সমালোচনা ও বিশ্লেষণের ক্ষেত্রে উনি বাংলা সাহিত্যকে সম্প্রসারণ করেছেন, এবং ওনার এই কঠোর পরিশ্রমের ফলে উনি নিজেই 862টি প্রবন্ধ রচনা করেছিলেন। তার মধ্যে 16টি গ্রন্থ সম্পাদনা করেছিলেন, যার মধ্যে 9টি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়েছিল, এবং সেই সাথে দু খণ্ডে বাংলার প্রাচীন পুঁথি বিবরণ ও প্রকাশিত হয়েছিল। তো যেহেতু উনি খুব কষ্ট করতে পারতেন, শ্রম দিতে পারতেন, এবং মানুষের সাথে তার অসম্ভব যোগাযোগ ছিল, এই এপার বাংলা থেকে বেশি ওপার বাংলায় সবার সাথে যোগাযোগ ছিল। উনি অনেক পত্রিকার গ্রাহক ছিলেন,
এবং উনি দেখতেন, পড়তেন এবং বোঝার চেষ্টা করতেন, এবং সে তারই প্রতিফলন তার মধ্যে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময় তার বিভিন্ন লেখনীতে। এই যে বাংলা ভাষা প্রতিষ্ঠার ক্ষেত্রে উনি বাংলা ভাষা মানে জাতীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করে 1903-এ, তারপর 1909-এ, তারপরে 18-তে এবং সর্বোপরি 48 এবং 1951-তে উনি তার বিভিন্ন বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে প্রকাশ করে গেছেন। এবং সাহিত্য বিষয়ের একটা সবচেয়ে বড় মানে গুণ আমার চোখে পড়েছে, উনি কিন্তু এক হিসেবে অসাম্প্রদায়িক এবং নিরপেক্ষ ছিলেন। সেই কারণে তার গ্রহণযোগ্যতা সব জায়গায় ছিল। উনি ম্যাট্রিকুলেট ছিলেন বটে, কিন্তু কলকাতা ইউনিভার্সিটির উনি বিএ পরীক্ষক ছিলেন। এগুলি বিরাট ব্যাপার। আমার কাছে মনে হয়েছে যে নিশ্চয়ই তার গ্রহণযোগ্যতা, তার জ্ঞান বা তার যে দৃঢ়তা, এগুলি অন্যদেরকে মুগ্ধ করেছে বা আকর্ষণ করেছে বলে উল্লেখ হয়েছে। সেই কারণে 1909-তে চট্টল ধর্মমণ্ডলী যে পণ্ডিত সমাজ, তারা সাহিত্য বিষয়ককে আব্দুল করিমকে সাহিত্য বিষয়ক উপাধি দিয়েছিলেন। আবার 1920-তে নদিয়ার সাহিত্য সভা সাহিত্য বিষয়ক আব্দুল করিমকে সাহিত্য সাগর উপাধি দিয়েছিলেন। শেষে প্রথম দিকে যেটা পেয়েছেন চট্টল ধর্মমণ্ডলীর কাছ থেকে ওনার নামের সাথে জড়িয়ে আছে বা ওটাই টিকে আছে। তো এত কিছু করেছেন, নিশ্চয়ই তার নিষ্ঠা ছিল বলে। উনি বঙ্গীয় সাহিত্য পরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। সেই সাথে তিনি সহকারী সভাপতিও ছিলেন। কোথায় দেখলাম একবার কলকাতাতে সাহিত্য সম্মেলনে উনি গেছেন, উনি বোধহয় কোনো একটা সেশনের সভাপতিত্ব করেছেন। তারপর পরবর্তীতে আবার যখন সেশন কন্টিনিউ হচ্ছে, ওই সভা থেকে দাবি উঠলো যে সাহিত্য বিষয়কে কিছু দেখতে চায়। উনি বোধহয়, যেহেতু আমার সাথে দেখাও হয়নি, থাকাও হয়নি, জানি না, তো উনি বোধহয় খাটো ছিলেন, সেই কারণে ওনাকে টেবিলের উপর উঠিয়ে সবাইকে দেখানো হয়েছে। এই যে কতগুলো ব্যাপার, এবং আরো যেগুলো জেনেছে, এগুলো শ্রদ্ধা অধ্যাপক মনসুর মুসা আরো ভালো জানেন, উনি হয়তো সময় অভাবে বলেননি। ওনার পুঁথি অনেকে নিয়ে গেছে, কাজ করেছে, কিন্তু ওনাকে স্বীকৃতি দেয়নি। সেটা দীনেশ চন্দ্র সেন থেকে শুরু করে আমাদের নজরুদ্দিন সাহেব বা তার পরবর্তীতে আরো যারা ছিলেন নিয়ে গেছেন, কিন্তু স্বীকৃতি দেননি। এগুলো আছে, এটা হচ্ছে তার সরলতা, দুর্বলতা, সুযোগ তারা নিয়েছে, কিন্তু পরবর্তীতে এগুলো বেরিয়ে গেছে। কোনো কিছু তো আর ধামাচাপা দেওয়া যায় না। একটা জিনিস যেটা আমি উপলব্ধি করি, কাউকে জোর করে বসানো যাবে না, দাবিয়ে রাখা যাবে না, আবার কাউকে জোর করে উঠানো যাবে না, থাকে না। ওই শর্ট রান লং রানে হারিয়ে যায়। এটা আজকে আমাদের জাতীয় জীবনে, রাজনীতি ক্ষেত্রে বলি, সাহিত্য ক্ষেত্রে বলি, দেখতে পাচ্ছি। এক সময় তারা যখন ছিলেন, গদিনসীন ছিলেন বা ক্ষমতা ছিলেন, সবকিছু পেয়েছে। কি বলে 21শে পদক, তারপরে স্বাধীনতা পদক থেকে শুরু করে সব পদক। তারপর তো এক সময় তারা হারিয়ে গেছে, এখন খুঁজেও পাওয়া যায় না। এখন পেলেই তো হলো না, এটাকে ধারণ করতে হবে। আমি যেটা মনে করি যে চেয়ারে কে বসলো তার উপর চেয়ারের মান বাড়ে এবং কমে, বসলে হলো না। বর্তমান রাষ্ট্রপতি তো বসে আছে, কেউ হিসেবে ধরে না। এগুলো মানুষের মধ্যে বোধ খুব কম। এই বোধ কাজ না করলে হয় না। যেমন এই জাতি, আমি একদম হলফ করে বলতে পারি, আজকে সুযোগ পেয়েছি একটু বলে ফেলি, এই জাতি কোনোদিনও উঠবে না একদম, অন্তত আমার জীবিত অবস্থায়। এই দেশের মানুষের মধ্যে কোনো রকমের পারফেকশন বা শালীনতা বোধ, ভদ্রতা বোধ, শ্রেয় বোধ কোনটাই আসেনি, আসবে বর্তমান তো নেই, আগামীতেও আসবে। এই হচ্ছে কি আমাদের সমাজ। আমার খুব দুঃখ লাগে, আসলে আমাদের সমস্যাটা হয়ে গেছে কি, আমরা we were not properly socialized। নীতি নৈতিকতা কোনো বালাই নাই। সেটা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, সব বিশ্ববিদ্যালয়, আমরাও শিক্ষক ছিলাম। যদিও বাংলা একাডেমি আমাকে
শিক্ষক হিসেবে স্বীকৃতি দেয়নি, বলেছে কি সমাজবিজ্ঞানী। এতগুলি অধ্যাপক আছে, তার মধ্যে আমিও বলতে পারতাম না প্রাক্তন অধ্যাপক। আরে সবাই বাংলাদেশের সবাই বিজ্ঞানী, এটা বলে লাভ নেই। রাষ্ট্রবিজ্ঞানী থেকে শুরু করে সমাজের সব আছে। যাই হোক, তা এখন যেটা আমি বলতে চাচ্ছি যে আব্দুল করিম সাহিত্য বিষয়ক আর যাই হোক অন্তত অসাম্প্রদায়িক এবং নিরপেক্ষ ছিলেন, যেটা নাকি ডক্টর আনিসুজ্জামান তার যে মুসলিম বাংলার সাময়িক পত্র গ্রন্থে উনি বলেছেন সেই সময় আব্দুল করিম সাহিত্য বিষয়টি মুসলিম লেখকদের মধ্যে প্রথম যিনি অসাম্প্রদায়িক ও নিরপেক্ষ চিন্তা চেতনার পরিচয় দিয়েছিলেন। এরপর তো আর কথা থাকে না। তো আপনাদের অনেক সময় নিলাম, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। সুধীবৃন্দ, এতক্ষণ প্রবন্ধ পাঠ ও আলোচনা শুনলেন। এবার সভাপ্রধানের বক্তৃতা। সভাপ্রধানের বক্তৃতা দেওয়ার জন্য আমি এখন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আজমকে বিনীত শ্রদ্ধাভাজন উপস্থিতি, আমি মনসুর মুসা স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আহ্বানের সাড়া দিয়ে খুব দ্রুত একটা লিখিত প্রবন্ধ উপস্থাপন করেছেন, এবং আমাদের সূচনা বক্তা এবং আলোচকদের ধন্যবাদ জানাই। তারা আমাদের সেমিনারকে যথাসম্ভব সফল করার কাজে অংশ গ্রহণ করেছেন। যারা উপস্থিত আছেন এখানে তাদেরকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। এগুলো বিদ্যা চর্চার অংশ, সংস্কৃতির অংশ। এই সমস্ত সংস্কৃতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটি সমাজ আসলে জ্ঞানতাত্ত্বিকভাবে অগ্রসর হয়। আজকের প্রবন্ধে আপনারা খেয়াল করেছেন যে আমাদের প্রাবন্ধিক আব্দুল করিম সাহিত্য বিশারদের সামাজিক ঐতিহাসিক প্রেক্ষাপটটা তুলনামূলকভাবে কম এনেছেন। তিনি প্রধানত একটা বিদ্যা চর্চার ধারার উপর, যেটাকে আজকালকার ভাষায় আমরা খুব পপুলারলি জিনিওলজি বলি, সেটার উপরই প্রধানত জোর দিয়েছেন। কিন্তু একটা প্রসঙ্গে আমাকে একটু মনে করিয়ে দিতে হয়, আমি ব্যক্তিগতভাবে সোশিও পলিটিক্যাল কালচারাল পার্সপেক্টিভ বেশি পছন্দ করি, কিন্তু সেটাই আলোচনার একমাত্র ধরন নয়। আমাকে ওই প্রসঙ্গে একটা কথা, আমি সেই প্রসঙ্গে কোনো কথা বলবো না বলে ঠিক করেছিলাম, কিন্তু একটা কথা বলতে হয়, কারণ নেহাল করিম স্যার অধ্যাপক আনিসুজ্জামানের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে বাঙালি মুসলমানের মধ্যে আব্দুল করিম সাহিত্য বিশারদ, অসাম্প্রদায়িক ইত্যাদি। এই বর্ণনা একদম ঠিক আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু সত্যের খাতিরে আমাদের এই কথা উচ্চারণ করতে হবে যে আব্দুল করিম সাহিত্য বিশারদ আসলে ওয়ান অফ দি হোল জেনারেশন। এটা কখনোই ব্যক্তিগত হয়ে পড়ে না। আব্দুল করিম, আমি এর আগে বাংলা একাডেমিতে যে প্রবন্ধ পড়েছি এবং গত সবাই আমি এটা বিস্তারিত লাভ করেছি যে আসলে এখানে একগুচ্ছ নাম আছে যারা এই ধরনের ছিলেন। আমাদের মনে রাখা উচিত যে মোহাম্মদ শহীদুল্লাহ একই জেনারেশনের লোক। এগুলো কেন ঘটে সেটা অনেক গভীর সোশিও পলিটিক্যাল হিস্ট্রিক্যাল আলোচনার বিষয়। কিন্তু শুধু আব্দুল করিম সাহিত্য বিশারদের ক্ষেত্রে বর্ণনাটা একদম ঠিক আছে, কিন্তু একই সঙ্গে আরো 10 জন লোক আমরা অনায়াসে উচ্চারণ করতে পারবো। তার মধ্যে চাঁদ গায়ের মনিরুজ্জামান ইসলামাবাদীও আছে, ওই একই জেনারেশনের লোক, মোহাম্মদ শহীদুল্লাহ আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা আরো কয়েকজনের নাম জানেন। এখানে আমরা পূর্বসূরীদের আলাপ শুনেছি, যদিও এটা উত্তরসূরীদের নিয়ে প্রধানত লেখা, কিন্তু আমরা পূর্বসূরীদের আলাপও শুনেছি এবং বেশ বিস্তারিত শুনেছি, এবং সেখানে আমরা প্রাচ্য তত্ত্বের কথা শুনেছি। প্রাচ্য তত্ত্ব কথা একদম ঠিক আছে, কারণ আব্দুল করিম সাহিত্য বিশারদ যে আলোচনাটা করেছেন, যে আকাঙ্ক্ষাটা তার মধ্যে জন্মালো যে তিনি পুঁথি সংগ্রহ করবেন এবং তিনি পুঁথি পরিচিতি লিখবেন, তার যে 800 প্রবন্ধ, এটার বৃহৎ অংশ আসলে পুঁথি পরিচিতি। সেগুলো অসাধারণ, ছোট সংক্ষিপ্ত, কিন্তু পুঁথি যেটা কখনো ছাপা হবে কিনা তিনি জানতেন না, সেগুলোর সঙ্গে প্রধানত সাময়িক পত্রের পাঠকদের পরিচয় করে দেওয়া ছিল তার প্রধান লক্ষ্য। ওই যে সাময়িক পত্রের প্রবন্ধ, এটা আব্দুল করিম সাহিত্য বিশারদের চর্চার প্রধান ফর্ম। এবং ওই যে পুঁথি পরিচিতির মধ্যে কিছু অংশ উদ্ধার করা, প্রত্যেক পুঁথি কিছু অংশ উদ্ধার করা, তার যে পুঁথি পরিচিতি যেভাবে দেয়া হয়
যেভাবে দেয়ার ব্যাপারটা ইউরোপ থেকে শুরু করে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল, তিনি তাকে অনুসরণ করে কাজটা করেছেন। এবং এই পুরো ব্যাপারটা কিন্তু বৃহত্তর প্রাচ্য বিদ্যার অংশ। আমাদের বিশেষভাবে শুধু মনে রাখতে হবে, যেটা স্যার হয়তো স্যার বিশেষভাবে উল্লেখ করেন নাই, যে আব্দুল করিম সাহিত্য বিশারদ যখন কাজ শুরু করেন তার আগেই, মানে লেট 19th সেঞ্চুরিতে প্রাচ্যবিদ্যার এই শাখাটা জ্ঞানতাত্ত্বিক একটা পরিবর্তন ঘটেছিল। তখন ক্লাসিক ভাষা চর্চা করে একটা জনগোষ্ঠীকে জানা যাবে। আপনারা জানেন নিশ্চয়ই যে প্রাচ্যবিদ্যার মূল ব্যাপারটাই ছিল অপর বা অপরিবেশিত জনগোষ্ঠীকে জানা। তো ক্লাসিক ভাষাকে অবলম্বন করে একটা জনগোষ্ঠীকে জানা যাবে, এই জ্ঞান বিদ্যা, এই জ্ঞান তত্ত্ব পরিবর্তিত হয়ে এই জ্ঞান তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল যে আসলে যেতে হবে ভার্নাকুলার, মানে প্রচলিত যে লোকভাষা, সেই লোকভাষায় যেতে হবে, এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং রাজেন্দ্রলাল মিত্রের কথা এই প্রবন্ধের মধ্যে আছে। সেখান থেকে শুরু করে পরবর্তীকালে আমরা দীনেশচন্দ্র সেনের নাম জানি, তার নাম এখানে উচ্চারিত হয়েছে, এবং আমরা হরপ্রসাদ শাস্ত্রীর নাম জানি, তার নাম এখানে উচ্চারিত হয়েছে। এরা বাংলা অঞ্চলে কাজ করেছে, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীর রচনার সঙ্গে যারা পরিচিত তারা জানবেন, এমনকি গৌতম ভদ্র আব্দুল করিম সাহিত্য বিশারদকে নিয়ে যে অসামান্য প্রবন্ধ, নতুন থিসিস লিখেছেন, সেটা পড়লে আপনারা দেখবেন যে আসলে সর্বভারতীয় একটা কর্মকাণ্ড ছিল, ভারতের প্রায় সব ভাষায় এই তৎপরতা হয়েছিল। তো ফলে ওই একটা বড় মানে রেখার মধ্যে, সীমা রেখার মধ্যে আব্দুল করিম সাহিত্য বিশারদ কাজ করেছিলেন। সেখানে তার পূর্বসূরীরা ছিল। সেই পূর্বসূরীদের মধ্যে আসলে জার্মান পণ্ডিত ছিলেন, যার কথা বলা হয়েছে জার্মান পণ্ডিতের মতো। এই কথা বৃহত্তর জ্ঞানজাগতিক চর্চা অংশ, এবং সেখানে ভাবাই হতো সবচেয়ে ভালো কাজ করে জার্মান পণ্ডিত, সবচেয়ে নিপুণ, সবচেয়ে নিপুণ, সবচেয়ে উপস্থাপনযোগ্য। এমনিতে বড় বড় কাজ করতো, আকারে বিরাট বিরাট, এবং একটু অন্যদের জন্য একটু বিস্ময়কর এই পরিমাণ পরিশ্রম সঙ্গে কাজ করতো। সেখান থেকে জার্মান পণ্ডিতের মতো এই কথাটা এসেছে। স্যার তার প্রবন্ধে আব্দুল করিম সাহিত্য বিশারদের জীবদ্দশা সম্পর্কে অপেক্ষাকৃত কম আলাপ করেছেন, যদিও তিনি যে বিনিময় করেছেন কাদের কাদের সঙ্গে সেগুলো কিছুটা করেছেন। এখানে আমি একটু মনে করিয়ে দিই যে সত্যি সত্যি আব্দুল করিম সাহিত্য বিশারদ কিন্তু অন্যদের দ্বারা নানানভাবে নাকার হয়েছে। এই কথা বলতে হলো আমাকে, কারণ আমাদের আলোচক অধ্যাপক নেহা করিম এটা উল্লেখ করেছেন খানিকটা। তিনি কম উল্লেখ করেছেন, কিন্তু আরো বেশি উল্লেখ করতে পারতেন। তার কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদ, যার সঙ্গে তিনি কাজ করতেন, তার কাছে আব্দুল করিম সাহিত্য বিশারদ ঋণী। কিন্তু আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রচুর কাজ কিন্তু আজকের ভাষায় আমরা প্রপোজাল মেরে দিয়েছি, প্রচুর কাজের স্বীকৃতি দেন। এটা কিন্তু ডকুমেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ঘটেছে। মানে আপনারা বুঝতেই পারছেন যে কলকাতা একটা কলোনাইজড জোনের কেন্দ্র, সেখানে বড় বড় পণ্ডিতরা কাজ করছেন, এক একজন ইউরোপের সঙ্গে জ্ঞানগতভাবে সম্পর্কিত। আর আব্দুল করিম সাহিত্য বিশারদ চাকদায় কোনায় পড়ে আছেন। ভূগোলটা ভাবলে আপনারা বুঝবেন যে এটা কতটা অপরাহিত। সেই অপরাহিত ট্রেজার যখন কলকাতায় উপস্থিত হলো, তারা সেটাকে একদিকে স্বীকৃতি দিয়ে আব্দুল করিম সাহিত্য বিশারদকে সাহায্য করেছেন, সেটা না পড়লে কিন্তু আবার অন্যায় হবে। আবার অন্যদিকে তার সঙ্গে যাকে আমরা বলে ফর্জারি, এক ধরনের জালিয়াতি কিন্তু করেছেন এবং বিখ্যাত করে করেছেন, আমি নাম উচ্চারণ করছি না। এই ঘটনা যে কেবল কলকাতায় করেছে তা নয়, এই ঘটনা কিন্তু ঢাকায় করেছে, এবং আমাদের সবচেয়ে পরিচিত বিদ্বজ্জনরা কিন্তু আব্দুল করিম সাহিত্য বিশারদের সঙ্গে এই কাণ্ড করেছেন। আপনারা আমাদের মনে রাখা উচিত যে আব্দুল করিম সাহিত্য বিশারদের শেষ পর্যন্ত পদ্মাবতীর কোনো সংকলন সম্পাদিত অবস্থায় প্রকাশ করে মারা যেতে পারেননি। এটা একটা বিরাট ট্র্যাজিক ব্যাপার। কারণ এটাও মনে রাখা দরকার, আমি আজকে আমার বক্তৃতা সেদিকে প্রসারিত করবো না। আব্দুল করিম সাহিত্য বিশারদের কাছে আসলে সাহিত্যিক ছিলেন আলাউল, ওরা সমস্ত রেফারেন্স ছিল আলাউল। উনি আসলে আলাউলের মতো সাহিত্য চাই। তিনি এই লেখাটা সম্পাদনা করার জন্য এবং সম্পাদিত অংশ সম্পাদনা করেছিলেন, সেই অংশ প্রকাশ করার জন্য এন লোকের কাছে নাই যার কাছে মিনতি করেন না, ফরিয়াদ করেন না। কিন্তু আমরা দেখবো যে ঢাকা তার সঙ্গে এই আচরণটা করতে পারেন না। কারা কারা করেন নাই সেটা আপনারা বই বুঝতে বলবেই দেখবেন, আমি আর নাম উচ্চারণ করছি না। ফলে তার জীবন দশায় কিন্তু এই সমস্ত ঘটনা ঘটেছে। এই যে ব্যাপারটা ঘটেছিল, এটার সঙ্গে কিন্তু হাই কালচার এবং লো কালচারের একটা ঘনিষ্ঠ যোগ আছে, যে প্রসঙ্গটা করেছেন সুমন সাজ্জাদ। সুমন সাজ্জাদ, আমি সেই প্রসঙ্গে একটু পরে আসছি। তার আগে উত্তরসূরিদের প্রসঙ্গে আমি দুই একটা প্রসঙ্গ যোগ করি। স্যার মোটামুটি আমাদের এখানে তার লাইনে যারা কাজ করেছেন তাদের সবাই উল্লেখ করেছেন, ডিটেলস নয়, কিন্তু ডিটেল উল্লেখ করার এখানে সময়ও নেই, কিন্তু তিনি উল্লেখ করেছেন একটা নতুন চেষ্টা। আমি জানি না স্যার জানেন কিনা, আপনাদেরকেও জানানো দরকার। একটা নতুন চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে করছে, অত্যন্ত প্রশংসনীয়। মাঝখানে এই যে পুঁথি পড়া, এই প্রজাতিটা প্রায় পুরো হারিয়ে গিয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একটা উদ্যোগে এটা আবার নতুন করে মানে
আমরা বলবো যে এটার মধ্যে একটা প্রাণ সঞ্চার হয়েছে। সেখানে কয়েকটা বই বেরিয়ে গেছে অলরেডি এবং কয়েকজন সেই কাজ করেছে। সেটা গুণে মানে কতটা হয়েছে সেটা বিচার করা আমি মনে করি এখন বিচার করার ভালো সময় নয়, তার কারণ এটা একটা নতুন উদ্যোগ এবং একেবারে নবীনরা করছে, এরাই আস্তে আস্তে বড় কাজ করবেন। এবং হয়তো আপনারা জেনে সুখী হবেন এবং কেউ কেউ জানেন যে আসলে এই বিষয়ে তো দুনিয়া জুড়েই কাজ হচ্ছে। জ্ঞানের তো একটা সমাজতত্ত্ব থাকে, জ্ঞানের একটা ইতিহাস ভূগোল থাকে, এটা এমনি এমনি হয়। নতুন জ্ঞানতাত্ত্বিক কারণে বাংলাদেশের বাংলা পুঁথি নিয়ে বা বাংলা পুঁথি নিয়ে সারা পৃথিবীতে দুর্দান্ত কাজ হচ্ছে। এই কয়েকদিন আগে এখানে কেউ আছে কিনা জানি না, এই কয়েকদিন আগে হাঙ্গেরিতে প্রায় 10-15 দিনের এরকম একটা সামিট হয়ে গেল, সেখানে বাংলা পুঁথি নিয়ে চর্চা হচ্ছে। এটা একটা নতুন ট্রেন্ড। এটা কেন ট্রেন্ডটা হয়েছে সেটা আমি একটু ইঙ্গিত দেবো করে, কিন্তু বিস্তারিত করবো। একটা নতুন ইয়ে কিন্তু সারা পৃথিবীতে চলছে, এটা একটা দারুণ সুফলতার দিকে আমাদের নিয়ে যাবে। এবং এই তথ্য এই প্রসঙ্গে আমাদের জানানো দরকার যে বাংলা একাডেমিও সরকারি পৃষ্ঠপোষকতায় একটা নতুন উদ্যোগ নিয়েছে। এটা আশা করছি আমাদের এই এন্টার ফিল্ডে, যেটা আব্দুল করিম সাহিত্য বিশারদের ফিল্ড, এই ফিল্ডে একটা নতুন জীবন তৈরি করবে। সেই ফিল্ডটা হলো আমরা এটা অর্গানাইজ করছি, কিন্তু আগে থেকে চলে আসছে। এটা পুরোপুরি আমাদের গৃহীত নয়, সরকারি গৃহীত আছে, আগে যারা বাংলা একাডেমি চালু ওদের গৃহীত আছে। আমরা এটা ভালোভাবে যথাসম্ভব জ্ঞানতাত্ত্বিকভাবে বিদ্যাতাত্ত্বিকভাবে যেন ফলপ্রসূ হয় সেইভাবে অর্গানাইজ করার চেষ্টা করছি। আমরা খুব শীঘ্রই 25 তারিখ থেকে ইন্টারন্যাশনাল এবং লোকাল পণ্ডিতদের নিয়ে একটা কর্মশালার আয়োজন করবো। অলরেডি বিজ্ঞাপন চলে গেছে, আপনারা খেয়াল করবেন। এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে নতুনভাবে উদ্যমের জন্য আপনাকে নতুন লোক তৈরি করতে হবে। এবং বাংলা একাডেমিতে যে পুঁথি আছে এই পুঁথির পরিমাণ খুব বেশি নয়, আমরা এগুলো নিয়ে কাজ করবো, কিন্তু অনুমান করা যায় যে এই ফ্লোতে ঢাকা ইউনিভার্সিটিতে যে 60,000 পুঁথি আছে সেগুলোর মধ্যে আমরা ঢুকে যেতে পারবো, আমরা বরঞ্জতে ঢুকে যেতে পারবো এবং আমরা রামমালাতে ঢুকে যেতে পারবো। ফলে এটা নতুন পর্ব আসলে শুরু হয়ে গেছে। আমি আশা করছি যে অনেকদিন দশকের পর দশক মৃত প্রায় অবস্থা এই লাইনে থেকে এখন যে নতুন সময় তৈরি হয়েছে, সেখানে সারা দেশে যারা আগ্রহী এমনকি বাংলা ভাষার যারা আগ্রহী তারা নতুনভাবে এই কাজে শরীক হবে এবং এই কাজকে সামনের দিকে এগিয়ে নেবে। সেটাই আসলে আব্দুল করিম সাহিত্য বিশারদের আরাধ্য কাজ। তিনি ভেবেছিলেন 60-এর দশকে হবে, 50-এর দশকে হবে, কিন্তু এটা হচ্ছে 2020-এর দশকে বা আর পরে। সুমন সাজ্জাদ হাই কালচার এবং লো কালচার এটার প্রসঙ্গ তুলে খুব ভালো কাজ করেছেন, কিন্তু আমি এই কথাটা একটু সাবধানতার সঙ্গে আব্দুল করিম সাহিত্য বিশারদের ক্ষেত্রে প্রয়োগ করার প্রয়োজন আছে বলে মনে করিয়ে দেব। তার কারণ হলো এই, আব্দুল করিম সাহিত্য বিশারদ কিন্তু আসলে লো কালচার করতেন না। ভেরি মাচ ইম্পর্টেন্ট। আব্দুল করিম সাহিত্য বিশারদ লো কালচারকে ঘৃণা করতেন। আমি ঘৃণা কথাটা ব্যবহার করেছি আমার প্রবন্ধে, পরে একজন শোভন বন্ধু আমাকে বললেন যে ঘৃণা কথাটা বেশি ভারী হয়ে যায়, আমি চেঞ্জ করব। আব্দুল করিম সাহিত্য বিশারদ কিন্তু পুঁথির ভাষা পছন্দ করতেন না, নাকচ করেছেন। আব্দুল করিম সাহিত্য বিশারদ পছন্দ করতেন আগে আলাওলের ভাষা। তার কারণ তিনি সবসময় মনে করতেন যে পুরনো মধ্যযুগের সাহিত্যকর্মে মুসলমানদের অবদান নেই, তারা মেইন স্ট্রিম লিটারেচার সাহিত্য করে না। সাহিত্য এই ক্যাটাগরিটা খুব গুরুত্বপূর্ণ। উনি সাহিত্যবিদ করতেন একদম লিবারেলদের মতো, একদম লিবারেলদের মতো। আব্দুল করিম সাহিত্য বিশারদের প্রবন্ধ আপনি করতেই পারবেন না যদি আপনি এটা না বুঝেন যে এটা সুমন উল্লেখ করেছেন যে সাহিত্যের মধ্য দিয়ে যে জাতির উন্নত মননের রিফ্লেকশনটা ঘটে এবং আপনি চর্চার মধ্য দিয়েও যে সেটা রিফ্লেকশন করাবেন, এটা আব্দুল করিম সাহিত্য বিশারদের একদম প্রবন্ধের সাহিত্য সংক্রান্ত প্রবন্ধের সেন্ট্রাল থিম, যেটা আপনি রবীন্দ্রনাথের মধ্যে পাবেন, প্রমোদ চৌধুরীর মধ্যে পাবেন। মানে যারা লিবারেল তারা সাহিত্যকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। সুতরাং সাহিত্য তার কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুবই এলিট জিনিস, খুবই আপার লেভেলের জিনিস। এবং তিনি পুঁথি সম্পাদনা করে যা করতেন, পুঁথি সংগ্রহ না, কিন্তু পুঁথি সংগ্রহ, আপনারা খেয়াল রাখবেন, পুঁথি সংগ্রহ কিন্তু একটা কাঁচামাল সংগ্রহ করা। এটা কিন্তু এন্টার হাইডেলবার্গ থেকে শুরু করে কলকাতা হয়ে চট্টলা পর্যন্ত, চট্টগ্রামের কথা উল্লেখ করা বিশেষভাবে জরুরি, কারণ এখানে এই শুধু এই দুজন নয়, আমাদের এই পুরো এরিয়া যারা বড় ভূমিকা রেখেছেন তাদের মধ্যে একটা বড় অংশ চট্টগ্রামে। এটা নিয়ে একটা আলাদা গবেষণা হওয়া প্রয়োজন আছে। তো এই যে পুরো জগৎ জুড়ে পুঁথি সম্পাদনার যে ব্যাপারটা ডেভেলপ করেছে, এটা কিন্তু একটা হাই কালচার, এটা কিন্তু লো কালচার না। ওটা যখন র ম্যাটেরিয়াল আছে তখন লো কালচার, কিন্তু এটা যখন সিস্টেম্যাটিক্যালি প্রসেসড হয়ে একটা প্রোডাকশনে যাচ্ছে তখন এটা কিন্তু একটা উচ্চ সংস্কৃতি, জার্মান পণ্ডিতদের।
সুতরাং এই যে হাই কালচার এবং লো কালচার, এটা আলোচনা করা অত্যন্ত জরুরি, বিশেষ করে একটা পোস্ট কলোনিয়াল পার্সপেক্টিভে অথবা কলোনিয়াল পার্সপেক্টিভে খুবই জরুরি। কিন্তু আব্দুল করিম সাহিত্য বিষয়কের ক্ষেত্রে দুটো শব্দ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের একটু আমাদের সাবধানতার সঙ্গে সেটা ব্যবহার করতে হবে। এই পরিপ্রেক্ষিতে আমি বরং বলবো যে বর্তমান সময়ে আমরা যখন আব্দুল করিম সাহিত্য বিষয়কে পাঠ করব, ব্যবহার এবং ভোগ করবো এবং তার উত্তরসূরি হিসাবে ভূমিকা পালন করব, তখন আমাদের জন্য বিরাট ধরনের সুযোগ, পরিসর, যেটাকে একাডেমিক ভাষায় আমরা আনকালটিভেটেড এরিয়া বলি, এটা রয়ে গেছে। একটা জিনিস রয়ে গেছে, সেটা হলো আব্দুল করিম সাহিত্য বিষয়ে তো আসলে কোনো ক্রিটিক্যাল পার্টি হয়, এটা হচ্ছে প্যাম্পারিং পার্ট হচ্ছে। যে একটা লোক গরিব গরিব ছিল, আমাদের জন্য বিস্তর কাজ টাজ করছে, বিরাট ভূমিকা রাখছে, আমাদের জাতীয়তাবাদী একটা আকর উপাদান, আমাদের অসাম্প্রদায়িকতার আকর উপাদান ইত্যাদি। কিন্তু একজন লোক যে 1953 সালে মারা গেছে, তার এই পর্যন্ত ক্রিটিক্যাল পার্ট হবে না কেন? আরো বেশি ক্রিটিক্যাল পার্ট হওয়ার দরকার ছিল, একদম আগে তা না, কিন্তু খুব মিনিমাম হয়েছে। এই ক্রিটিক্যাল পার্টের দরকার আছে। আপনারা অনেকেই বলতে খেয়াল করেছেন, অধ্যাপক মনসুর মুসার প্রবন্ধের মধ্যে কিন্তু এই ক্রিটিক্যাল পার্টের আমন্ত্রণটা আছে। তিনি সেদিকে যান নাই, কিন্তু আমন্ত্রণটা কি? যে তিনি যেগুলো সম্পাদনা করেছেন সেগুলো কোন দৃষ্টিভঙ্গি থেকে করেছেন, কেমনে করেছেন, তার আদর্শ কি ছিল। ধরা যায় আপনি যদি তার ভাষা সম্পর্কে শুধু একটা দৃষ্টিভঙ্গি বিবেচনায় রেখে, যে তিনি সংস্কৃতায়িত শব্দ, এটা বিবেচনা রেখে খেয়াল করবেন, একটা বাক্যকে সমস্ত সর্বব্যাপ্তিভাবে পড়ার দরকার নেই। আব্দুল করিম সাহিত্য বিষয়ে দুর্দান্ত মিষ্টি গদ্য লিখতেন, তার ভাষা কিন্তু সংস্কৃতায়িত না। সাহিত্যের ক্ষেত্রে তার আদর্শ ছিল আলাদা, যিনি বাংলা ভাষার সবচেয়ে সংস্কৃত আছে বলতেন। তাহলে আমরা কিন্তু একটা ক্রিটিক্যাল রিডিং দিতে পারি যে এই যে ভাষা বৈশিষ্ট্য, যিনি পুঁথি সাহিত্যের ভাষাকে একদম পছন্দ করেন না, দোভাষী পুঁথিকে খারাপ মনে করেন, এটা মনে করেন যে ইজ্জত নষ্ট করছে। একই স্কুলের লোক কিন্তু তার সহলেখক মোহাম্মদ এনামুল হক, একদম একই স্কুলের লোক, একই জিনিস তারা মনে করছে সারা জীবন। এই দৃষ্টিভঙ্গি থেকে পুঁথি সম্পাদনার সময় তিনি কি কি শব্দ চেঞ্জ করে দিয়েছেন, এটা তো একটা পার্থক্য বিষয়, হয় নাকি? তার মানে আব্দুল করিম সাহিত্য বিষয়ের সমস্ত জিনিস নিয়ে ক্রিটিক্যাল পার্ট, তার প্রতি শ্রদ্ধা জানানোর উত্তরসূরি হিসাবে আমাদের সবচেয়ে ভালো একটা উপায়। এটা হয় নাই, আমার ধারণা এটা হওয়া উচিত হবে না। কেন আব্দুল করিম সাহিত্য বিষয়ের পরে এই কাজের জন্য আমাদের এতদিন অপেক্ষা করতে হলো? কেন সরকারকে, বাংলা একাডেমিকে 2025 সালে লিপ্যন্তরে একটা প্রকল্প চালাতে হয়? আগে 70 বছর হয় নাই কেন? আহমদ শরীফের প্রায় আসলে দানবীয় উদ্যম সত্ত্বেও আসলে আমাদের টোটাল পুঁথির সামান্য অংশই পাঠোদ্ধারের মধ্য দিয়ে গেছে। এটা কেন হলো? এটা খেয়াল রাখতে হবে। এটা হয়েছে কিন্তু আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি। আধুনিকতাবাদী দৃষ্টিভঙ্গি এই ব্যাপারটাকে প্রি কলোনিয়াল, মানে প্রি কলোনিয়াল তো বলে না, কি বলে? মধ্যযুগ বলে। মধ্যযুগ মানে হলো পুরনো, মধ্যযুগ মানে হলো অন্ধকার। মোহাম্মদ এনামুল হকের একটা দারুণ প্রবন্ধ আছে মধ্যযুগ নিয়ে, তিনি সেখানে দেখেছেন যে বাংলার মধ্যযুগ হলো আলো। এটা খুবই ব্যতিক্রমী একটা দৃষ্টিভঙ্গি, কিন্তু বেশিরভাগ লোক কিন্তু মধ্যযুগ সম্পর্কে এই ধরনের দৃষ্টিভঙ্গি পোষণ করে। সে এতটাই যে এখানে আহমদ শরীফ স্যারের সরাসরি ছাত্র আছে এবং আহমদ শরীফ স্যারের ছেলে আছে, ওনারা সাক্ষ্য দেবেন। আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং নিজে লেখালেখি থেকে জানি যে আহমদ শরীফ সাহেব কিন্তু এই মধ্যযুগের সাহিত্য নিয়ে কাজ করেন বলে সামাজিকভাবে অপেক্ষাকৃত ব্যাকফুটে, যেটাকে আমরা বলি, থাকেন। এটার জন্যই কিন্তু 60s ব্যাপকভাবে মডার্ন এজ নিয়ে কাজ করা শুরু করেছে। এটা কিন্তু ঘোষিত কথা। এটা আমি বহুজনের কাছ থেকে শুনেছি। আবুল কাসেম নজরুল হক স্যার বলেছেন এবং তার লেখালেখি কিন্তু তার প্রমাণ পেয়েছে যে তিনি পুরানো সাহিত্য এবং আধুনিক সাহিত্য দুটাকে একসঙ্গে সমানভাবে করতে পারেন। এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি থেকে কালীন ভাবনা প্রবন্ধগুলো যদি পড়েন, তার প্রথম বড় বই, তার মধ্যে কিন্তু এই দৃষ্টিভঙ্গি পরিচয় পাবেন যে মডার্ন সাহিত্য তিনি ব্যাপকভাবে পড়েছেন এবং দুটাকে তিনি মিশান না, দুটাকে মিশান না। এই দৃষ্টিভঙ্গি আসলে বহু লোককে মধ্যযুগের সাহিত্য নিয়ে কাজ করার ক্ষেত্রে একটা বাধা তৈরি করেছে, কিন্তু আমাদের কাছে একটা বিরাট সুযোগ দেখা দিয়েছে নতুন করে। ওই যে সারা পৃথিবীর কথা বললাম যে সারা পৃথিবীতে কাজ হচ্ছে, তার কারণ পোস্ট কলোনিয়াল এবং পোস্ট মডার্ন দৃষ্টিভঙ্গি থেকে এখন এই পুরনো বিদ্যাবত্তাকে দেখার সম্পূর্ণ নতুন প্রতিষ্ঠিত নানান ধরনের সুযোগ আমাদের আছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না যে মধ্যযুগ নিয়ে এই মুহূর্তে যদি আপনি বিশেষজ্ঞদের একটা তালিকা তৈরি করেন,
তাহলে কিন্তু বেশিরভাগ হবে অবাঙালা বাংলা ভাষী। আপনারা আয়েশা রানীর কথা হয়তো জানেন, যিনি সৈয়দ সুলতানকে নিয়ে একটা অসামান্য বই লিখেছেন। আপনাদের মনে করিয়ে দিই, 1967 সালে অধ্যাপক আহমদ শহীদ কিন্তু পিএইচডি করেছিলেন সৈয়দ সুলতানকে নিয়ে, এবং তার বই বেরিয়েছিল 1967 সালে। এবং আয়েশা রানী সম্প্রতি এই কাজ করেছেন। এবং থিবো দুবে, যিনি এখানে কর্মশালায় আসবেন, তিনি তো আলাওয়াল নিয়ে তুকুর কাজ করেছেন। এই ধরনের আরো প্রচুর কাজ চলছে। আলিবাজার উদাহরণ চাপ দিয়েছে। এই মুহূর্তে আপনি যদি সারা পৃথিবীতে আপনি যদি মানে খোঁজ করেন, তাহলে বাংলাদেশে মধ্যযুগের পণ্ডিতদের চেয়ে সংখ্যা এবং গুণে মানে আপনি আসলে অবাংলা ভাষী পণ্ডিতদেরকে বেশি আকারে পাবেন। এবং এটা কিন্তু মোটেই কাকতালীয় ব্যাপার নয়, এটা এমনি এমনি ধরেন, এটা জ্ঞানতাত্ত্বিক নানান ধরনের সূত্র আছে। সেই সূত্রের প্রধানটা কি? একটা হলো মডার্ন এজ যেরকম প্রগতির এক রৈখিকতা দাবি করত, একার্থকতা দাবি করত, এবং প্রগতির এক রৈখিকতা দাবি করত বলে বর্তমান এবং আগামী তার কাছে যেই পরিমাণ মূল্যবান বলে গণ্য হতো, অতীত এবং মধ্যযুগ আসলে সেই পরিমাণ মূল্যবান বলে গণ্য হতো না। ফলে অল্টারনেটিভ কোনো জীবনের কোনো বিচিত্র পরিসর ওই মধ্যযুগীয় সাহিত্যে যে থাকতে পারে, যেটা আধুনিক কালের মতোই মূল্যবান, এই আইডিয়াটা আসলে ওই কালে ছিল। এই কালে ব্যাপকভাবে জীবনকে যেহেতু বহু অর্থকভাবে ভাবা হয়, সত্যকে যেহেতু একরৈখিকভাবে ভাবা হয় না, প্রগতির ধারণাটি যেহেতু সংশয়ে জরাজীর্ণ হয়ে গেছে, ফলে মধ্যযুগের সাহিত্যের প্রতি আমাদের তাকানোর দুটো দৃষ্টিভঙ্গি ওপেন হয়ে গেছে। একটা হলো তার বহু অর্থকতা, আরেকটা হলো অল্টারনেটিভ জীবন আচার এবং জীবন দৃষ্টির সংস্থা, যেটা প্রাচীন বলেই, পুরনো বলেই পশ্চাৎপদ হয়। এই দুটো দৃষ্টিভঙ্গির কারণে সারা পৃথিবীতে ওই রকম প্রান্তীয় পুরনো সাহিত্যকর্ম পাঠের একটা নতুন জোয়ার চলছে। আমরা যদি এই জোয়ারের সঙ্গে আমাদের জেনারেশন, এখানে আমাদের মানে আমরা পুরনো, আরো নতুন জেনারেশন যদি এই জোয়ারের সঙ্গে অগ্রসর হতে পারে, তাহলে ওই যে হাজার হাজার পাণ্ডুলিপি বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদম এখন মৃত অবস্থায় আছে, ওটাকে আমরা যদি এর সঙ্গে একাত্ম হয়ে জীবিত করে তুলতে পারি, জিন্দা করে তুলতে পারি, আমাদের ইতিহাসের ঐতিহ্যের এবং সামষ্টিক অস্তিত্বের অংশ করে তুলতে পারি, তাহলে আপনারা আন্দাজ করতে পারছেন যে এর কৃতিত্বের একটা বড় অংশ যুক্ত হবে আব্দুল করিম সাহিত্য বিশারদের ভাড়া। আব্দুল করিম সাহিত্য বিশারদ ততটাই অনুজ্জ্বল যতটা তার উত্তরসূরীরা তাকে অনুজ্জ্বল করে রেখেছে। আমরা নতুন কালের নতুন প্রবাহে যতই এই কাজে অগ্রসর হব, ততই আব্দুল করিম সাহিত্য বিশারদ দিন দিন উজ্জ্বলতর হবে। সেটা আসলে জনগোষ্ঠী হিসেবে আমাদের উজ্জ্বলতর হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, সভা প্রধানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হল আব্দুল করিম সাহিত্য বিশারদের 154তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমি আয়োজিত আজকের সেমিনার।